আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান। তো আজকে আমরা একদম ভিন্ন ধর্মে একটা ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের ভিডিও, আমরা এই সেশনের নাম দিচ্ছি হচ্ছে ডু অর ডাই সেশন, যেটা শুধুমাত্র মেকানিক্সের যারা একদম পরীক্ষার আগের প্রস্তুতির জন্য পড়াশোনা করতেছো, শুধু পাস করার জন্য তাদের জন্য। আর যারা একটু ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য এই ভিডিওটা না, তাদের জন্য ফুল কোর্সটা করে তারপরে তোমাদেরকে কি করতে হবে, একটা ভালো রেজাল্ট আনতে হবে বেসিক সহ পড়ে। তারপরেও যেহেতু আমরা এখানে অনশট নাম দিছি, অনশট মানে হচ্ছে আমরা একটা প্রতিটা অধ্যায়ের বেসিক জিনিসগুলো বুঝবো এবং সেই অধ্যায় থেকে আমাদের কয়টা ম্যাথ করা লাগবে এবং কী কী ম্যাথ, সেই ম্যাথগুলো আমি করাই দিব। ঠিক আছে? তো প্রথমত আমাদের যে অধ্যায়টা আছে এই বইয়ের মধ্যে, ফার্স্ট যে অধ্যায়, সেই অধ্যায়টা হচ্ছে পদার্থের যান্ত্রিক গুণাগুণ। যেহেতু আমি ফুল বইটা তোমাদেরকে রিভিশন করাবো, এই জন্য আমার বইটা আজকে আমার হাতে থাকবে। নর্মালি আমি বই হাতে নিয়ে কমই ক্লাস করাই, তো যেহেতু ফুল বই এই জন্য বইটা হাতে লাগবে। তো প্রথম যেই অধ্যায় সেটা হচ্ছে পদার্থের যান্ত্রিক গুণাগুণ। পদার্থের যান্ত্রিক গুণাগুণ, তাহলে লিখি পদার্থের যান্ত্রিক গুণাগুণ। আচ্ছা, এই ক্লাস শুরু করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা নর্মাল এই ভিডিওটা একটু লং করব, যেন একটা ভিডিও সম্পূর্ণ দেখার মাধ্যমেই তোমরা অনেকগুলো অধ্যায় কভার করতে পারো। আমি চেষ্টা করব সবগুলো যদি একবারে করে দিতে পারি একটা ভিডিওর মাধ্যমে। যদি ততক্ষণ দাঁড়ায় থাকতে পারি এখানে, তাহলে তো আলহামদুলিল্লাহ, তোমাদের ফুল ক্লাস একবারে পেয়ে গেলা। আর যদি ফুল কভার করতে না পারি, তাহলে আমরা এখানে অন্তত হাফের বেশি কভার করব এবং নেক্সট একটা ভিডিওর মধ্যে ফুলটা শেষ করব। তবে আমি চেষ্টা করি যেন পুরোটাই শেষ করতে পারি। তোমরা দোয়া রাখো। আচ্ছা, তাহলে পদার্থের যান্ত্রিক গুণাগুণ। পদার্থের যান্ত্রিক গুণাগুণ অধ্যায়ের মধ্যে অনেক কিছুই আছে, ঠিক আছে? তো অনেক কিছুর মধ্যে থেকে তোমাকে ম্যাথ করতে গেলে কোন জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো শুধু আমি আলোচনা করব। ফার্স্ট অফ অল এখানে তোমাকে দুইটা জিনিস লাগবে এই অধ্যায়ের মধ্যে। এটা 1 নম্বর অধ্যায়, ঠিক আছে? 1 নম্বর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পীড়ন। 1 নম্বরে লাগবে পীড়ন, 2 নম্বরে লাগবে বিকৃতি এবং 3 নম্বরে লাগবে মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অব ইলাস্টিসিটি। আচ্ছা, পীড়ন কি? পীড়নকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এস কেন? এস হচ্ছে স্ট্রেস, স্ট্রেসের বাংলা হচ্ছে পীড়ন। তাহলে পীড়ন জিনিসটা কি একটু দেখো। ধরো এই জায়গায় একটা ক্ষেত্র আছে, এই ক্ষেত্রের উপরে পি লোড প্রয়োগ করছি বা এফ লোড প্রয়োগ করছি, বুঝছো? বা পি দেই, পি লোড এর উপরে আমি দিছি। তো নর্মালি তুমি যখন ধরো এটাই আমার সেই বস্তু, এর উপরে আমি যদি পি লোড দেই, তাহলে এই পি লোডটাকে রেজিস্ট করার জন্য আমার হাতকে একটা লোড উপরের দিকে দিতে হবে। আমার হাত যদি এই লোডটাকে আটকাতে না পারে বা উপরের দিকে ধরে রাখতে না পারে, তাহলে কিন্তু এই পি লোডের কারণে এই বস্তুটা নিচের দিকে চলে যাবে। অর্থাৎ দেখো, এখানে আমি লোড দিচ্ছি, লোড যদি আমার হাত দ্বারা আমি রেজিস্ট না করি, তাহলে এটা কী হবে? আস্তে 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 কিন্তু ডেবে যাবে না? তো এই পি বলের কারণে যে একটা প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে, এই যে আমার হাত কর্তৃক যে প্রতিক্রিয়া বলটা তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে পীড়ন। অর্থাৎ একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলের প্রতিরোধী বলকে বলে পীড়ন। একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলের প্রতিরোধী বল, মানে যেটা রেজিস্ট করে আর কি, মানে যেটা বাধা দেয়, বাধা দানকারী বল যেটা, ঠিক আছে? এটাকে কি বলা হয়? পীড়ন। তাহলে দেখো এখানে যে ক্ষেত্রটা আছে, ধরো একটা মানে গোল ক্ষেত্র আছে, বৃত্তাকার ক্ষেত্র আছে, এটা ধরলাম এ। তাহলে একক ক্ষেত্রফলের ওপর প্রতিরোধী বল। তাহলে দেখো, যার সাপেক্ষে আমরা করব একক ক্ষেত্রফলের সাপেক্ষে, এজন্য একক ক্ষেত্রফল নিচে আর উপরে হবে পি। তাহলে পীড়ন ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই এ। পীড়ন ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই এ, এটা মনে রাখবা। 1 নাম্বার গেল। এবার 2 নম্বরে বিকৃতি। বিকৃতিটা কি? বিকৃতিকে প্রকাশ করি আমরা ডেল দ্বারা। নর্মালি বিকৃতিটা হচ্ছে ডাইরেক্ট যদি সূত্র লিখি, ডেল এল ডিভাইডেড বাই এল। আচ্ছা, তার আগে বোঝাই বিকৃতিটা কি। ধরো এই মার্কার না হয়ে এটা যদি একটা রাবার হইতো, তাহলে আমি যদি এটাকে টানতাম তাহলে এটা কী হতো? বড় হইতো। তোমরা মেকানিক্স যখন ক্লাস করছো তখন তোমাদের একটা ল্যাব টেস্ট ছিল প্রথম অধ্যায়ে, অর্থাৎ এই অধ্যায়ে আছে, সেটা হচ্ছে দেখবা যে পীড়ন বিকৃতি ডায়াগ্রাম আছে না? এই যে পীড়ন বিকৃতি ডায়াগ্রাম, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কখনোই বাদ দিবা না, এটা পড়বাই অবশ্যই, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তো এই যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা কই থেকে তৈরি হয় বলো তো?
একটা মেশিন আছে যেটার মাধ্যমে আমরা পীড়ন বিকৃতি যে ডায়াগ্রামটা আছে সেটা বের করতে পারি। অর্থাৎ একটা রডের যে তোমার ইল্ড স্ট্রেস মানে সর্বোচ্চ যে শক্তি, একটা রডের সর্বোচ্চ শক্তি নির্ণয় করার জন্য কি করা হয়, ওপরে একটা ক্লাম্প দ্বারা আটকানো হয়, নিচে একটা ক্লাম্প দ্বারা আটকানো হয় এবং ধীরে ধীরে এর উপরে প্রযুক্ত বল প্রয়োগ করা হয়, অর্থাৎ লোড দেওয়া হয়। তো নর্মালি এটা কী ঘটবে, ধীরে ধীরে কী হবে দেখো, এই রডটা যখন তুমি টানবা তখন বড় হবে, প্রথমত বড় হওয়ার পরে মাঝখানে কিছু একটা কোনো একটা জায়গায় এটা একটু ডাউন খাবে, কোনো একটা জায়গায় একটু ডাউন খাবে। ডাউন খাচ্ছে কেন, কারণ এই যে এটা যদি আমি টানি এর মাঝখানে কোনো এক জায়গায় তো ছেড়ে যাওয়া লাগবে না। তো যেই জায়গায় ছেড়ে সেখানে একটু আস্তে 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 ডেবে যায়, অর্থাৎ যখন বিকৃতি হবে বাড়বে, তো বাড়তেছে কোথা থেকে, এই যে এইটুকুর জন্যই তো বাড়তে হবে। এটা যখন আস্তে আস্তে চিকন হয়ে যাবে তখন দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে। প্রস্তরটা যখন চিকন হয়ে যাবে দৈর্ঘ্যটা কী পাবে, বৃদ্ধি পাবে। এই জন্য নর্মালি কোনো বস্তুকে যদি তুমি ধরো, এখানে একটা বস্তু আছে, এই বস্তুকে এই দিকে এবং এই দিকে একটা বলে টানতেছো, পি বলে টানতেছো। তো ধরো প্রাথমিক অবস্থায় এর যে দৈর্ঘ্য ছিল সেটা এল, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা ছিল এল। এখন তোমার এখানে কি করতে হবে, টানার ফলে একটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে না, সেটা আগে তুমি এখানে ইনক্লুড করে নাও। ধরো বৃদ্ধি পাইছে এতটুকু হয়েছে, পি বল টানার ফলে পরবর্তী যে দৈর্ঘ্য হয়েছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো এই যে এতটুকু দৈর্ঘ্য যে বৃদ্ধি পাইলো, দুই পাশে বৃদ্ধি পাইছে না, পাইছে তো। এই যে বৃদ্ধির পরিমাণটাকে আমরা কী দ্বারা প্রকাশ করব, ডেল এল দ্বারা প্রকাশ করি। অর্থাৎ ধরো এটা যদি এল হয় আর এটা যদি L1 ধরলাম এটা, আর এটা হচ্ছে L2, তাহলে ডেল এল সমান সমান কী হবে, L2 মাইনাস L1, অর্থাৎ এই ডেল এলটা হলো কতটুকু পরিমাণ বৃদ্ধি পাইছে সেটা হচ্ছে এই ডেল এল। আর এই নিচের এলটা কি, নিচের এলটা হচ্ছে প্রাথমিক অবস্থাতে ওই বস্তুটা কতটুকু দৈর্ঘ্যের ছিল, এটা হচ্ছে এই এল। তাহলে এখানে দুইটা এল, একটা হচ্ছে ডেল এল আর একটা এল। তাহলে আমরা বিকৃতি সমান সমান জানলাম এখানে যে ডেল এল ডিভাইডেড বাই এল, অর্থাৎ এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, এটা হলো দৈর্ঘ্য বৃদ্ধি। আর নিচে যেটা আছে এটা হলো প্রকৃত দৈর্ঘ্য। আচ্ছা, এরপর মডুলাস অফ ইলাস্টিসিটি কি, মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি কি হয়, সমানুপাতিক হয়। এখন এটা আবার বোঝানো লাগে স্থিতিস্থাপক সীমা কি। স্থিতিস্থাপক সীমা সেই সীমা যেই সীমার মধ্যে গেলে বা যেই সীমার মধ্যে থাকলে কোনো বস্তুকে তুমি টানছো ও আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে, একটা লিমিট থাকে। সেই লিমিটের মধ্যে তুমি যদি একটা বস্তুকে টানো তাহলে সে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে। যখনই তুমি ওই লিমিটটা ক্রস করবা তাহলে সে তখনই ওই বস্তুটার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না, অর্থাৎ আর প্রকৃত যেই রূপ সেই রূপে আর আসতে পারবে না। এটাকে বলা হচ্ছে কি স্থিতিস্থাপক সীমা, যেই সীমার পর্যন্ত বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসতে সক্ষম, এটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। তো এই স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি কি হয়, সমানুপাতিক হয়। পীড়ন বিকৃতি কি হয়, সমানুপাতিক হয়। অর্থাৎ আমরা এখানে বলতে পারি পীড়ন বিকৃতি যেহেতু সমানুপাতিক তাহলে এস সমানুপাতিক কি হবে, ডেল এল। অথবা আমরা এখানে লিখতে পারি ডেল সমানুপাতিক এস, লিখতে পারি না, পারি। আচ্ছা, একটাই লিখি, এখান থেকেই দেখি আমরা, দেখো। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, ধরো এখানে এস থাকলো আর এই যে সমানুপাতিক চিহ্ন চলে গেলে সবসময় একটা কি আসে, ধ্রুবক চলে আসে না, আসে। তো এখানে যে ধ্রুবকটা আসবে সেটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটির ই। তাহলে ই ইন্টু ডেল, তাহলে ই ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই ডেল। তো এখানে এস এর মান আমরা কি জানি দেখো তো, পি ডিভাইডেড বাই এ। তাহলে পি ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই ডেলের মান এখানে কত জানি, ডেল এল ডিভাইডেড বাই এল। তাহলে ডেল এল ডিভাইডেড বাই এল, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, পি এল ডিভাইডেড বাই এ ডেল এল। তাহলে ই ইজ ইকুয়াল টু পি এল ডিভাইডেড বাই এ ডেল এল, বোঝা গেছে। তাহলে এখানে স্থিতিস্থাপক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডুলাস অফ ইলাস্টিসিটির বাংলা কি, স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো এই স্থিতিস্থাপক গুণাঙ্ক সূত্র কি বেরোলো, পি এল ডিভাইডেড বাই এ এল, বোঝা যাচ্ছে না হয়তো, পি এল ডিভাইডেড বাই এ ডেল এল, অথবা ছোটো হাতের এল লিখলেও সমস্যা নাই। তাহলে এটা কিসের মান বের হলো বলো,
স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বের হলো, তাই না? তাহলে সূত্র কয়টা পেলাম? একটা, পীড়নের সূত্র, বিকৃতির সূত্র, স্থিতিস্থাপক গুণাঙ্কের সূত্র। এবং এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা ঘটে সেটা আমাদের এখান থেকে বের করে নিতে হয়, সেটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি, তো দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা আমরা এখানে কী ধরছি? ডেল এল, তাই তো? তাহলে ডেল এলটা যদি আমরা এক পাশে পার করে নিই তাহলে কী দাঁড়াবে? PL ডিভাইডেড বাই AE। PL ডিভাইডেড বাই AE, বোঝা গেছে? তাহলে প্রথম অবস্থায় তোমরা পীড়নের সূত্র মুখস্থ, বিকৃতির সূত্র মুখস্থ, এখান থেকে ইর সূত্র মুখস্থ এবং ডেল এলের সূত্রটা মুখস্থ করে ফেলো। এবং খাতায় যখন নোট করবা, যেহেতু এটা হচ্ছে আমাদের একটা কি রিভিশন সিজন বা কি বলে পরীক্ষার আগের পূর্ব প্রস্তুতি, এই জন্য হয়তো আমি যতটুকু পারি সাজানোর চেষ্টা করবো, সাজাই দিব তোমাদেরকে। তারপরেও তোমরা এখান থেকে মেইন টপিকগুলো যেগুলো আমি বলবো সেগুলো একটু খাতার মধ্যে নোট করে নিবা। যেমন কী বললাম এখানে? পীড়ন, বিকৃতি, এই যে মডুলাস অফ ইলাস্টিসিটির সূত্র এবং দৈর্ঘ্য বৃদ্ধির সূত্র, এই সূত্রগুলো কী করো? খাতার মধ্যে নোট করে নাও। আচ্ছা, এরপরে আমরা দেখি এই সূত্রগুলোতে আমাদের পরীক্ষার মধ্যে কি কি ইম্পর্টেন্ট ম্যাথ আসে। আচ্ছা, তাহলে এখানে আর কি সূত্র থাকতে পারে? যেহেতু আমাদের এটা হচ্ছে পরীক্ষার পূর্ব প্রস্তুতি, এই জন্য একবার সুপার শর্টে আমাদের যেগুলো না করলেই না সেই ম্যাথগুলো আমরা করবো, বুঝছো? আচ্ছা, তাহলে প্রথমত থেকে ম্যাথ ইদানিং খুব কম আসতেছে, তো যাই হোক তারপর আমাদের কিছু ম্যাথ অবশ্যই করতে হবে, তার মধ্যে সর্বপ্রথম যেটা আমি করে দিব সেটা হচ্ছে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যেটাকে উদাহরণের তোমাদের বইয়ের মেকানিক্স বইয়ের গাণিতিক সমস্যা ও সমাধান, এটার মধ্যে বাবা প্রথমেই আছে 25x25 সেন্টিমিটার আকারের একটি কংক্রিট কলামের ভিতরে 2.54 সেন্টিমিটার ব্যাসের 4টি স্টিল রড আছে। আচ্ছা, এগুলো মুছে দিলাম, এগুলো তো তোমরা উঠে নিছো মনে হয় এতক্ষণে। আচ্ছা, তাহলে 25 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার আকারের একটি কংক্রিট কলামের ভিতরে, আমি প্রশ্ন লিখবো না, শুধু ডাটাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা যে প্রশ্নটা কেমন। দেখো, এটা একটা কলাম যেটার দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 25 সেন্টিমিটার। এবার বলছে আকারের একটি কংক্রিট কলামের ভিতরে 2.54 সেন্টিমিটার ব্যাসের 4টি স্টিল রড আছে। তার মানে এর মধ্যে 4টা কি আছে? স্টিল রড আছে, 1টা 2টা 3টা 4টা। এবং এই যে 4টার ব্যাসের পরিমাণ কত দেওয়া আছে? 2.54। তাহলে এই যে এগুলোর ডায়া ডি ইজ ইকুয়াল টু 2.54 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে কি বলা আছে? কলামের ওপর লোড প্রয়োগ করলে কংক্রিটে 68 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার পীড়ন উৎপন্ন হয়। তাহলে এই যে এই কলাম, নর্মালি কলামটা কেমন থাকবে? এই যে উলম্ব বরাবর থাকবে, তারপর যদি একটা লোড প্রয়োগ করা হয় তাহলে এখানে কংক্রিটের মধ্যে দেখো এই যে এই অংশগুলো কিন্তু কংক্রিট, এগুলো কি কংক্রিট না? একটা কলামের এগুলো কংক্রিট, আর হচ্ছে এই যে গোল গোল যে চারটা দেখতে পারতেছ এগুলো হচ্ছে আমাদের কি রড বা স্টিল, তাই না? তাহলে এখানে কংক্রিটের জন্য যেহেতু বলছে আমাদের যে কংক্রিটের জন্য পীড়ন উৎপন্ন হবে 68 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে আমরা SC লিখতে পারি এটা যে 68 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এরপরে বলছে পি লোডের পরিমাণ এবং স্টিল রডের উৎপন্ন পীড়নের পরিমাণ নির্ণয় করো। তাহলে পি লোডের পরিমাণ, আচ্ছা একের পর তো একটা লোড দেওয়ার কারণে এই পীড়ন উৎপন্ন হয়েছে, তাই না? তাহলে সেই পি লোডটা যাচ্ছে, ওকে। তারপর কি যাচ্ছে? স্টিল রডের উপর উৎপন্ন পীড়নের পরিমাণ, তাহলে SS ইজ ইকুয়াল টু হোয়াট? অর্থাৎ দেখো নর্মালি এই কলামটা যদি আমরা এইভাবে বিবেচনা করি তাহলে এর মধ্যে কি আছে? রড আছে, তো এই রডের আর মাঝখানে এগুলো কি কংক্রিট, মাঝখানে এগুলো কংক্রিট। এখন এরপরে তুমি একটা লোড প্রয়োগ করছো, সেটা হচ্ছে পি। সেই পির কারণে তুমি একটা জিনিস খেয়াল করো, একটা কংক্রিট যে পরিমাণে প্রতিরোধ বল দিবে সমপরিমাণ কিন্তু একদম স্টিলের মান সমান হবে না, কারণ স্টিলের পীড়ন সবসময় বেশি, কারণ স্টিলের শক্তি বেশি। স্টিল কি শক্তিশালী না? তো স্টিলের শক্তি কিন্তু বেশি, এই জন্য এই SC আর SS এই দুইটা কিন্তু আলাদা হবে। এটা বিস্তারিত অনেক ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাগুলো এখন দিলে এই ক্লাসটা সারা রাত লাগবে, তাও শেষ হবে না, ঠিক আছে? এত ব্যাখ্যার দিকে যাবো না, শুধু শর্টকাটে তোমাদের ম্যাথ করাই দিব। দেখো
তাহলে একটা কলামের উপরে পিলোড পড়লে এখানে দুই ধরনের কি বলে পীড়ন উৎপন্ন হয়। একটা হচ্ছে কংক্রিটের জন্য উৎপন্ন হবে, আর একটা স্টিলের জন্য উৎপন্ন হবে। কংক্রিটেরটা তোমার দিয়ে দিছে, এখন বের করতে বলছে হচ্ছে স্টিলেরটা, এবং এখানে কি পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে সেটা বলছে। বুঝছো? আশা করি তোমরা এই ফিগার দেখেই প্রশ্নটা আইডেন্টিফাই করতে পারবা। আচ্ছা, এরপরে বলছে ইএস ইজ ইকুয়াল টু 2.10, ইএস এর মান দেওয়া আছে। তাহলে ইএস ইজ ইকুয়াল টু কত? 2 × 10⁶, 2 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ইএস এর পরে এখানে কি আছে? ইসি, ইসি ইজ ইকুয়াল টু 1.3 × 10⁵ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে একটা হচ্ছে ইএস আর একটা ইসি। ইএসটা কি বলো? স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইসিটা হচ্ছে কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক। আচ্ছা, এই ম্যাথটা করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের এই যে ইএস এর মানটা কিন্তু বের করে নেওয়া খুবই সহজ। কিভাবে সহজ? আমরা কি জানি স্থিতিস্থাপক এই দুইটার ক্ষেত্রে, আচ্ছা স্থিতিস্থাপক গুণাঙ্ক দেখে না, দেখো এটার উপরে যদি আমি লোড প্রয়োগ করি তাহলে বিকৃতির পরিমাণ কিন্তু সমান। তুমি কখনো দেখছো যে একটা লোড প্রয়োগ করা হয়েছে একটা কলামের উপরে, শুধু কংক্রিট ডেবে গেছে বা শুধু লোহা ডেবে গেছে, স্টিল ডেবে গেছে? এরকম কিন্তু হবে না। কি হবে? যদি বিকৃতি হয়ই, বিকৃতির পরিমাণটা সমান হবে। বিকৃতি যদি হয়, এটার উপর দিছি আমি চাপা বল ধরো, তাহলে এটা যদি আমি চাপাই, উপর থেকে চাপাতে চাপাতে ধরো একটু বিকৃতি করছে, তো সেক্ষেত্রে কী হচ্ছে? কংক্রিট যতটুকু নামবে এখান থেকে স্টিলও ততটুকু নামবে, তাই নামবে না? সেক্ষেত্রে আমরা কি বলতে পারি দেখো, আচ্ছা শুধু লিখবা শর্ত মতে ডেল সি ইজ ইকুয়াল টু ডেল এস। ডেল সি মানে কি? কংক্রিটের পীড়ন ইজ ইকুয়াল টু স্টিলের পীড়ন, ডেল এস দ্বারা বোঝানো যাচ্ছে। এখন আমরা ই সমান সমান কী জানি বলো তো? ই ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই ডেল, এটা জানি না। এখন এখান থেকে যদি তুমি ডেলের মানটা পার করে নাও তাহলে কী দাঁড়াবে? এস ডিভাইডেড বাই ই দাঁড়াবে। তাহলে আমি এখানে লিখতে পারি না এস সি ডিভাইডেড বাই ই সি ইজ ইকুয়াল টু এস এস ডিভাইডেড বাই ই এস? লিখতে পারি? অবশ্যই পারি। এখন দেখো এখানে কিন্তু সবগুলো মানে দিয়ে দিছে তোমাকে। এই যে এস সির মান দেওয়া আছে, এস এর মান বের করতে বলছে, ইসির মান দেওয়া আছে, ইএস এর মান দেওয়া আছে। তাহলে এখান থেকে সহজে আমরা এস এর মানটা বের করে নিতে পারবো। এই কন্ডিশনটা মনে রাখবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন কংক্রিটের ক্ষেত্রে। কংক্রিটের কলামের ক্ষেত্রে রড এবং কংক্রিটের বিকৃতির পরিমাণ সমান। এই ম্যাথ আসলে শুরু করবা এটা মনে করি, বোঝা গেছে? নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এসসির মান কত পাইছি? 68। ইসির মান হচ্ছে 1.3 × 10⁵ ইজ ইকুয়াল টু এস এর মান তো বের করতে হবে। ইএস এর মান দেওয়া আছে 2 × 10⁶। তো এখান থেকে এস এর মানটা কত বের হয় দেখি? 68 × 10⁶ ডিভাইডেড বাই 1.3 × 10⁵, এটা হচ্ছে 1046.15 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। দেখছো স্টিল কত পীড়ন রেজিস্ট করতে পারে? একটা স্টিল অনেক পরিমাণ লোড কি করতে পারে? প্রতিরোধ করতে পারে। এই জন্য স্টিলের যে পীড়নের মানটা সেটা দেখো অনেক বেশি। কংক্রিটের মাত্র কত? 68, আর স্টিলের কত বের হইলো? 1046.15। আচ্ছা, অ্যান্সার মিলছে নাকি একটু দেখি? হ্যাঁ, অ্যান্সার মিলছে। এখন আমাদের কী বের করতে বলছে? যে পি এর মানটা বের করা লাগবে, তাই না? তো নর্মালি তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে পি এর মানটা আমরা সময় কী জানি দেখো, এস ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই এ। তাহলে আমরা এখান থেকে কি পি সমান সমান কী লিখতে পারবো বলো তো? পি ইজ ইকুয়াল টু এস এ লেখা যায়? বলো, পি ইজ ইকুয়াল টু এস এ লেখা যায় না? আমরা জানি পীড়ন ইজ ইকুয়াল টু বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, এটা জানি। তো এখান থেকে আমরা পি ইজ ইকুয়াল টু এস এ লিখতে পারি। আচ্ছা, যেহেতু লিখতে পারি তাহলে আমরা এখানে এটাও লিখতে পারবো কি না দেখো তো, যে বল পি ইজ ইকুয়াল টু এস এস এ এস প্লাস এস সি এসি। এই যে বল, সেই বলটা পড়বে কার উপরে? এটার উপরে। তাহলে এর উপরে কয় ধরনের পদার্থ আছে? দুই ধরনের পদার্থ, একটা হচ্ছে কংক্রিট আর একটা স্টিল। তাহলে কংক্রিট এবং স্টিল এই দুইটার যোগফল যদি করি তাহলে আমরা কী পাবো? এখানে বলটা পাবো।
এটা পাবো কি না? আচ্ছা, এটা কই থেকে আসলো সেটা একটু মাথায় রেখো, নাহলে কিন্তু আবার ভুলে যাবা যে এটা কোত্থেকে আসলো না আসলো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এস এর মানটা আমরা এখানে পাইছি কত? 1046.15 ইন্টু এস এর মান। এখন এস এর মানটা আমরা বের করে নিব, ওই যে আমাদের মানটা দেওয়াই আছে। তাহলে এস ইজ ইকুয়াল টু, রড কয়টা আছে আমাদের এখানে? 4টা, এই জন্য 4 দ্বারা গুণ করলাম, 4 ইন্টু, তাহলে আমরা জানি এগুলো কি বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল কি বলো? π/4 ডি স্কোয়ার। তাহলে π/4 ইন্টু ডির মান কত দেওয়া আছে? 2.54 স্কোয়ার। তাহলে 4 কেটে গেল, পাই ইন্টু 2.54 স্কোয়ার। তাহলে পাই ইন্টু 2.54 স্কোয়ার 20.26, 20.26 সেন্টিমিটার স্কোয়ার। এখানে মান বসাই দাও, 20.26 সেন্টিমিটার স্কোয়ার প্লাস, এবার এসসির মান কত? এসসির মান এই যে 68 ইন্টু এসির মান লাগবে, তাই না? তাহলে এসির মানটা এখন কি হবে দেখো, এখানে একটু কনফিউজিং কাজ করতে পারে তোমাদের। সেটা হলো এই এসির যে মানটা সেটা কিন্তু গ্রোস এরিয়া না, এখানে 3 ধরনের এরিয়া আছে। একটা হচ্ছে গ্রোস এরিয়া, অর্থাৎ সমগ্র ক্ষেত্রফল। তুমি যদি 25 ইন্টু 25 করো, আমি করেই দেখাই, দেখো এখানে যদি আমি 25 ইন্টু 25 লিখি, এটা হলো আমার সমগ্র ক্ষেত্রফল, যেটাকে বলি আমরা গ্রোস এরিয়া বা এজি দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু আমার তো এখানে গ্রোস এরিয়া লাগবে না, আমার লাগবে কি? কংক্রিটের এরিয়া। তো কংক্রিটের এরিয়া বের করতে হলে আমাকে এই 4টা যে রড আছে, এই রডের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। দিতে হবে না? অবশ্যই দিতে হবে। এই জন্য -20.26, 20.26, 25 ইন্টু 25 -20.26, এটা দাঁড়াচ্ছে হচ্ছে 604.74 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এর সাথে গুণ করে দাও, 604.74 সেন্টিমিটার দিচ্ছি কেন আবার, এগুলো সেন্টিমিটার লেখার দরকার নাই, শুধু মান বসে দিলেই হবে। তাহলে এটা কত হবে দেখি, 1046.15 ইন্টু 20.26 প্লাস 68 গুণ 604.74। হ্যাঁ, অ্যান্সার মিলছে বইয়ের সাথে, সেটা হচ্ছে 62,317.32 কেজি। এটাই অ্যান্সার লিখে দিবা, এইটাই অ্যান্সার। বুঝছো? বলো, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে কি করলাম আমরা? প্রথমত আমরা দেখব যে আসলে এটা কি, কোন সেকশন। এটা হচ্ছে একটা কি, কংক্রিট এবং স্টিলের সেকশন। তো কংক্রিট এবং স্টিলের যদি সেকশন হয়, তাহলে আমাদের এখানে 2 ধরনের এখানে কি বিকৃতি ঘটতেছে, এবং 2টা বিকৃতির পরিমাণ কি সেম। প্রথম থেকে একবার বলতেছি আমি। তাহলে কংক্রিটের বিকৃতি ইজ ইকুয়াল টু স্টিলের বিকৃতি। তো নর্মালি আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক ইজ ইকুয়াল টু জানি পীড়ন ভাগ বিকৃতি। তো এখান থেকে যদি আমি বিকৃতিটা আলাদা করে নেই, বিকৃতিটা এই পাশে পার করলাম, ইটা এই পাশে চলে গেল, তাহলে এস ডিভাইডেড বাই ই। তো এখানে এসসি ডিভাইডেড বাই ইসি, এখানে ডেল এস ইজ ইকুয়াল টু এস এস ডিভাইডেড বাই ইএস। এরপরে দেখো এই যে এসসি এবং এস এস, এই 2টা মানের মধ্যে একটার মান দেওয়া আছে, একটা লিখছি আমরা ইসি ইএস, 2টার মানই দেওয়া আছে। 2টা লিখে এখান থেকে এস এস এর মান বের করে নিবা। নেওয়ার পরে বল, এই যে এটা কই থেকে আসছে বলো, আরেকবার লিখে দিই, দেখো এটা কোথা থেকে আসছে। এটা হচ্ছে আমরা জানি এস ইজ ইকুয়াল টু কি, পি ডিভাইডেড বাই এ। তাহলে এখান থেকে পি সমান কি লেখা গেছে, এস এ, পি ইজ ইকুয়াল টু এস এ। বুঝছো? তো এই জায়গা থেকে আমরা, যেহেতু আমাদের 2 ধরনের সেকশন আছে, তার মানে তুমি যেই লোডটা দিবা সেই লোড নিবে কয়জন? 2জনই নিতে হবে, তাই না? এই জন্য এখানে 2টা সেকশনের যেই আমাদের এস এ, এখানে এস এ, এই 2টা যোগ করে দিলে এখানে মান চলে আসবে। ম্যাথটা কিন্তু খুবই শর্ট, খুবই ছোট একটা ম্যাথ। বুঝছো? ম্যাথ কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা, তাহলে এটা অ্যাকচুয়ালি একটা মানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, যেটা বারবার পরীক্ষাতে আসে। এখন আমি করে দিলাম কিসের মাধ্যমে বলো? আমি করে দিলাম হচ্ছে একটা রেক্টেঙ্গুলার সেকশনের মাধ্যমে। নর্মালি এই সেকশনটা রেক্টেঙ্গুলার না হয়ে বা বর্গাকার না হয়ে তোমার এরকম বৃত্তাকার হইতে পারে, বৃত্তাকার হইতে পারে। তো বৃত্তাকার হোক আর বর্গাকার হোক, মানে বর্গাকার হোক বা রেক্টেঙ্গুলার হোক, যেটাই হোক না কেন, তোমাকে এই সবগুলো কাজের পরিমাণ সেম করতে হবে, কোনো বাদ নাই। শুধু চেঞ্জ হবে কোথায়, দেখো এই যে কংক্রিটের ক্ষেত্রফলের ক্ষেত্রে। কংক্রিটের ক্ষেত্রফলের ক্ষেত্রে এখন কী করছি আমরা, 25 ইন্টু 25 কেন করছি? এটা দৈর্ঘ্যও 25, প্রস্থও কত, 25, এই জন্য 25 ইন্টু 25 করে দিছি, তাই না? তাহলে এটা একটা বৃত্ত যখন হবে, তখন সেই ক্ষেত্রে এটার জায়গায় শুধু π/4 ইন্টু ডি স্কোয়ার দিয়ে দিবা, π/4 ইন্টু ডি স্কোয়ার দিয়ে দিবা, দিয়ে এই যে এস এর মানটা বাদ দিয়ে দিবা, তাইলে হয়ে যাবে। বুঝাইতে পারলাম? তোমরা এটা করে নিবা, বাকিগুলো করবা।
এখন আমি এই অধ্যায় থেকে ম্যাথই দেখতেছি না তোমাদের করানোর মতো, যদিও শেষ সময় করানোর মতো ম্যাথ খুবই কম আছে এই অধ্যায়ের ক্ষেত্রে। তারপর আরেকটা নিয়ম করাই দিই, কোনটা করাই দেওয়া যায়? পাঞ্চিংয়ের একটা ম্যাথ আছে, এটা একটু করে দেওয়া দরকার, কারণ এটা ম্যাথটা হঠাৎ করে আসতে পারে, হঠাৎ করে আসতে পারে। আচ্ছা, তো এটা হচ্ছে বলছে ইস্পাতের সর্বোচ্চ শেয়ার প্রেরণ 300, ইস্পাতের সর্বোচ্চ শেয়ার প্রেরণ হচ্ছে 3000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, তার মানে ইস্পাতের সর্বোচ্চ শেয়ার প্রেরণ, শেয়ার প্রেরণকে আমরা নর্মালি কী দ্বারা প্রকাশ করি? এস এস। কত শেয়ার প্রেরণটা দেওয়া আছে হচ্ছে 3 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এরপরে দেওয়া আছে হচ্ছে 10 মিলিমিটার পুরু একটি ইস্পাতের পাত। ধরো নর্মালি বইয়ে যে চিত্রটা আছে সেটাই আমি আঁকাই। আচ্ছা, এখন বোঝাইতে সুবিধা হবে এবং তোমরা বইয়ের মধ্যে থেকে এই চিত্রটা বের করে নিয়ে প্রশ্নটা দেখে নিবা। এবারে বলছে যে 10 মিলিমিটার পুরু ইস্পাতের পাতে পুরু, তার মানে কি? এই যে থিকনেস, এই যে এখান থেকে এখানে যে থিকনেসটা আছে সেটা দেওয়া আছে টি ইজ ইকুয়াল টু 10 মিলিমিটার। ওকে, 10 মিলিমিটার। এরপরে বলছে 20 মিলিমিটার ব্যাসের পাঞ্চের সাহায্যে ছিদ্র করতে কী পরিমাণ বল লাগবে? তার মানে এই যে এটাকে ছিদ্র করতে গেলে একটা পাঞ্চ লাগবে, বুঝছো? একটা পাঞ্চ মেশিন ধরো, যেই পাঞ্চ মেশিন দ্বারা এই যে এই ছিদ্রটা করা হয়েছে, ঠিক আছে? তো পাঞ্চ মেশিনের যে ব্যাসটা দেওয়া আছে সেটা কত দেওয়া আছে? 20 মিলিমিটার ব্যাস। তাহলে এটা হবে, ধরলাম এটা ডি ইজ ইকুয়াল টু 20 মিলিমিটার, ঠিক আছে? তো নর্মালি পাঞ্চের ব্যাস যেটা হবে এখানে কাটার পরে এটার ব্যাসও তো কী হবে? সেম হবে, তাই না? অবশ্যই সেম হতে হবে, কারণ কাটতেছে যেই পাঞ্চ, সেই পাঞ্চ যতটুকু কাটবে ততটুকু বেশি ওখানে প্রাপ্ত হবে। আচ্ছা, এরপরে কি বলছে? কি বল লাগবে, কী পরিমাণ বল লাগবে এবং পাঞ্চের উপর চাপ পীড়ন কত? পাঞ্চের উপরে চাপ পীড়ন কত? আচ্ছা, দেখো তাহলে প্রথমত অবস্থায় কী পরিমাণ বল লাগবে, এখানে যে পাঞ্চটা কাজ করবে সেখানে পি ইজ ইকুয়াল টু হোয়াট, আরেকটা কী বললো যে পাঞ্চের উপর চাপ পীড়ন কত? পাঞ্চের উপর এটা হচ্ছে এসসি, এটা হচ্ছে এসএস, ওটা এটা এইচসি ইজ ইকুয়াল টু হোয়াট, এই দুটো জিনিস চাইছে, তাই না? তাহলে দেখো তো আমরা কি জানি যে উই নো এস এস ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই এ, জানি কি না? জানি। তাহলে শেয়ারিংয়ের কারণে হচ্ছে কিন্তু এটা, মনে রাখো, শেয়ারিংয়ের কারণে। তাহলে এস এস, তাহলে এখান থেকে আমরা পির মানটা বের করতে চাচ্ছি, তাহলে পি ইজ ইকুয়াল টু এস এস ইন্টু এ হবে, পি ইজ ইকুয়াল টু এস এস ইন্টু এ হবে। আচ্ছা, এখন এখানে যে ক্ষেত্রফলটা হবে এই ক্ষেত্রফলটা ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট বললাম? কারণ তুমি কতটুকু জায়গা ছিঁড়ে ফেলতেছো সেটার ক্ষেত্রফল লাগবে তোমার। নর্মালি যদি এই যে একটা গোল বস্তু, এর উপরে যদি আমি চাপ প্রয়োগ করতাম তাহলে শুধু এটা কি বাধা দিত, কী করতো? বাধা দিত। কিন্তু এই বেচারা বাধা দিতে পারে নাই, বাধা না দিতে না পেরে কি করছে? ছিঁড়ে নিচের দিকে পড়ে গেছে, তাই পড়ে গেছে না? তো ছিঁড়ে যখন নিচের দিকে পড়ে গেছে তখন এই বলটা কাজ করছে কি বরাবর? এটার পরিধি বরাবর না? তো নর্মালি এই গোল জিনিসটাকে যদি তুমি একটু সমান করে নাও, ধরো এই গোলটাকে আমি সোজা করে নিছি এইভাবে, তাহলে একটা জিনিসের পরিধি মানে কি? পাই ডি তো, তাই না? এবং কতটুকু পুরুত্ব ছিঁড়ে ফেলছে? এই যে টি থিকনেসটুকু পুরুত্ব ছিঁড়ে ফেলছে না? ছিঁড়ে ফেলছে কিন্তু। তাহলে দেখো এই ক্ষেত্রে আমার ক্ষেত্রফলটা কি হবে? এই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে এ ইজ ইকুয়াল টু পাই ডি টি। কেন? দেখো এটা রেক্টেঙ্গুলার কিন্তু তৈরি করে ফেলছি আমরা এখানে। বৃত্তের পরিধি বরাবর যে দৈর্ঘ্য সেটা আমরা সোজা করে নিছি,
নিলে তাইলে বৃত্তের পরিধি যা, এর দৈর্ঘ্য তাই, পাই ডি। আর এই যে এখানে যে থিকনেসটা দেখতে পাচ্ছ, এই থিকনেস হচ্ছে টি। তাহলে একটা যেহেতু চতুর্ভুজ তৈরি করে নিয়েছি, চতুর্ভুজের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে পাই ডি ইন্টু টি, শুধু মানগুলো বসাই দাও তাহলে হয়ে যাবে। তাহলে পাই, এখন ডির মান, ডির মানটা কিসে আছে? মিলিমিটারে আছে না, 20 মিলিমিটার। তাহলে এটা কত হবে? 2 সেন্টিমিটার ইন্টু টি এর মানটা কি? 10 মিলিমিটার, এটা হবে 2 পাই। তার মানে এখানে দাঁড়াচ্ছে ক্ষেত্রফল কত? 2 পাই। তো এখানে যদি মানটা বসাই দাও, এস এর মান কত? 3000 ইন্টু ক্ষেত্রফল কত পাইলাম? 2 পাই। বাস, এখানে যে মানটা আসবে সেটাই অ্যান্সার হবে। তাহলে 3000 ইন্টু 2 পাই, 18849 ইন্টু 56 কেজি। বুঝছো? এটা একটু বুঝো ভালো করে। যদি বুঝতে সমস্যা হয় ভিডিও 2-1বার আগে দিবা, ব্যাগে যাওয়ার পরে 2-1বার দেখলে বিষয়টা ক্লিয়ার হবে। কারণ এখন শেয়ারিং হবে। শেয়ারিং মানে হচ্ছে ছিঁড়ে পড়ে যাওয়া। এখন ছিঁড়ে যখন পড়ে যাচ্ছে তখন একটা প্রতিরোধ তো অবশ্যই করবে। প্রাথমিক অবস্থায় প্রতিরোধ করবে না যে ছিঁড়তে চাচ্ছে ছিঁড়ে একদম ফেলে দেবে, তা তো করবে না। আমরা জানি পীড়ন হচ্ছে একটা প্রতিরোধী বল। পীড়ন হচ্ছে একটা প্রতিরোধী বল। তো এই যে এই সারফেসটা কিন্তু একটা প্রতিরোধী বল এখানে উৎপন্ন করে। বুঝছো? এই জন্য এই সারফেসের ক্ষেত্রফলটা আমাকে এখানে নিতে হবে। তাহলে পরিধি বরাবর পাই ডি আর থিকনেসটা টি, পাই ডি টি এরিয়া। এটা কিসের জন্য? শেয়ারিংয়ের জন্য। শেয়ারিং আর হচ্ছে এটা হচ্ছে শেয়ারিং স্ট্রেস আর এটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। তো এখানে কি বলছে? হ্যাঁ, চাপ পীড়ন, যেটাকে আমরা এখানে বলছি কি চাপ পীড়ন। এই যে এসসি, এটা কিন্তু কম্প্রেসিভ স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস বা চাপ পীড়ন। এই যে কম্প্রেসিভ স্ট্রেস বের করা এখন সহজ। দেখো, এসসি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? পি ডিভাইডেড বাই এ। তো এটা হচ্ছে এএস লিখবা, তাহলে সুবিধা হবে একটু, কারণ হচ্ছে শেয়ারিংয়ের ক্ষেত্রে যেহেতু এই জন্য এএস লিখবা। এখন দেখো কম্প্রেসিভ মানে কি? চাপ। কম্প্রেশন মানে কি? চাপ। আর বলেই দিছে চাপ পীড়ন। তো নর্মালি আমি এখানে দিছি একটা, এই যে ধরো এই মার্কারটাই এই প্লেটের উপরে দেওয়া হয়েছে। তো দেওয়ার ফলে কি হবে? এখানে একটা প্রেশার ক্রিয়েট হবে। তো ছিঁড়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চাপা বলের ফলে যে পরিমাণ রেজিস্ট করবে এই পৃষ্ঠটা, যেই ক্ষেত্রফলের উপর পড়ছে বলটা, যেমন এই যে গোল এরিয়াটাও যদি আমি আলাদা করে নিই, দেখাই তোমাদের। ধর এটা গোল, এর উপরে কী করছে? বল পড়ছে না? তো এই যে এরিয়াটা কি করবে? ছিঁড়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একটা চাপ পীড়ন দিবে, মানে ধরে রাখার চেষ্টা করবে, যথাসাধ্য চেষ্টা করবে। যখন পারবে না তারপরে কি হবে? ছিঁড়ে পড়ে যাবে। এমনটাই তো হবে। তো এই জন্য এখানে দুই ধরনের পীড়ন উৎপন্ন হয়, একটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস আর একটা হচ্ছে শেয়ার স্ট্রেস। তো শেয়ার স্ট্রেসটা বের করছি আমরা, মানে শেয়ার স্ট্রেসটা আমরা এখানে দেওয়া ছিল প্রশ্নের মধ্যে, সেখান থেকে বলটা বের করে নিয়েছি। এখন আমাদের বের করতে হবে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। কম্প্রেসিভ স্ট্রেসের ক্ষেত্রে আমাদের এরিয়া কোনটা হচ্ছে বলো তো? এসি ইজ ইকুয়াল টু π/4 ইন্টু ডি স্কোয়ার। এটা হচ্ছে কি না বলো? π/4 ডি স্কোয়ার। কেন? এই যে এখানে এই ডির মানটা কত এখন? এই যে এই ডিটা কিন্তু এই ডি। বুঝছো? এটা চাপা বলের ফলে যেটুকু পৃষ্ঠের উপরে পড়তেছে সেই পৃষ্ঠের ক্ষেত্রফল, আর সিরার ক্ষেত্রে কিন্তু আলাদা। বারবার বলতেছি কারণ যেন এটা আমি ভুল না হয়। তাহলে π/4 ইন্টু ডি এর মান এখানে কত? 20। তাহলে 2 উপরে স্কোয়ার। 20 মিলিমিটারকে সেন্টিমিটার করলে কত দ্বারা ভাগ করতে হয়? 10 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 0.785 ইন্টু 2 স্কোয়ার, 3.14। ও 4 থেকে কেটেই যায়, 3.14 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে মান বসাই দাও, তাহলেই হয়ে যাবে। পির মান কত পাইছি? 18849.56 ডিভাইডেড বাই এর মান হচ্ছে 3.14। ভাগ করো, 18849.56 ভাগ 49.56 ভাগ হচ্ছে 3.14, আসছে 6003। 3.04 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ব্যাস অ্যান্সার। বুঝছো? অ্যান্সার মিলছে? হ্যাঁ, বই একদম 6000 করা আছে, কিন্তু আমাদের কত আসলো? 6003। কম বেশি হতে পারে, কোনো সমস্যা নাই, কারণ এখানে আমরা ফ্র্যাকশনাল মান যেগুলো আছে এই ফ্র্যাকশনাল মানের উপরে ডিপেন্ড করে মান একটু কম বাড়া হয়, ওইটা ব্যাপার না। আচ্ছা, তাহলে এটা বুঝাইতে পারছি? এখানে কিন্তু দুইটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ছিল, একটা হচ্ছে শেয়ার স্ট্রেস আর একটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। বুঝছো? আচ্ছা, তাহলে এখন যদি আমরা কোন নতুন ম্যাথটা করা যায়, যেহেতু পরীক্ষার সামনে শর্টকাট যে ম্যাথ মানে পরীক্ষা আসার মতো সেগুলো করতে হবে শুধু।
আচ্ছা, এই অধ্যায় থেকে ম্যাথ বাদ। যেহেতু তোমাদের এই ভিডিওটা শুধু পাস করার জন্য, যদি প্রশ্ন আসে দুটোর মধ্যেই আসবে। আর যারা A+-এর জন্য করবে তাহলে তো আমাদের কোর্স মানে ফুল কোর্সের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে হবে তাদের জন্য। আচ্ছা, এরপরে আমরা চলে যাই পরের অধ্যায়ে। দেখো, তার আগে তোমাদের অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন বলে দিই, এগুলো একটু লিখে নিও তোমরা, মানে বই বের করে দাগাই নিও। প্রথমত তোমরা পড়বো হচ্ছে পয়সনের অনুপাত বলতে কী বোঝায়, দৃঢ়তার গুণাঙ্ক বলতে কী বোঝায়। এরপরে পড়বা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলতে কী বোঝায়, অর্থাৎ গুণাঙ্ক যতগুলো আছে কোনোটা বাদ দিবা না। পয়সনের অনুপাত, দৃঢ়তার গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক, পীড়ন বলতে কী বোঝায়, হুকস বা হুকসের সূত্র কী। এরপরে পড়বা হচ্ছে সঞ্চিত বিকৃতি বা রেজিলিয়েন্স বলতে কী বোঝায়। রেজিলিয়েন্স জিনিসটা হচ্ছে এটা নিয়ে মজার একটা বিষয়। নর্মালি কোনো একটা বস্তুর উপরে যখন তুমি লোড দিবা, সেই লোডটা কিন্তু সে নিজের মধ্যে সঞ্চয় করে নেয়, বুঝছো? এই জিনিসটাকে বলা হচ্ছে রেজিলিয়েন্স। তো এই জায়গায় কীভাবে উল্লেখ করছে আমি জানি না, হ্যাঁ ওইভাবে বলা আছে। অর্থাৎ তুমি লোড প্রয়োগ করবা কোনো এক জায়গায়, সেই জায়গায় তোমার হচ্ছে সেই লোডটা ওই বস্তু সঞ্চয় করে নিবে। কারণ পৃথিবীতে শক্তির কিন্তু কোনো ক্ষয় নাই। শক্তির কোনো ক্ষয় আছে বা শেষ আছে? শক্তির শেষ নেই, একটা থেকে একটা রূপে যায়। তো হচ্ছে এখানে তোমার শক্তি একটা বস্তু থেকে একটা বস্তুতে ট্রান্সফার হয়। এটাকে বলা হচ্ছে মডুলাস অফ রেজিলিয়েন্স বলা হচ্ছে এটাকে। আচ্ছা, এরপরে হুকের সূত্রটি নোটেশন সহ তোমরা পড়বা। এই পদ্ধতি থেকে আর তেমন কিছু পড়ার নাই। দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতি, এই প্রশ্নটা একটু দেখে দেওয়া। আচ্ছা, এরপরে আছে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্নে অবশ্যই তোমরা ওই যেটা প্রথমে বললাম যে পীড়ন বিকৃতি ডায়াগ্রাম, এটা তো বাদ দেওয়াই যাবে না, এটা মাস্ট, এটা পড়বা সংক্ষিপ্ত থেকে। এরপরে হুকের সূত্র বিবৃতি, যেটা আমি প্রথমে করে দিলাম না, পীড়ন বিকৃতি, তারপরে হচ্ছে স্থিতিস্থাপক সীমানার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক, এই জিনিসটাই কিন্তু শুধু দু একটা লাইন এক্সট্রা করে তোমাদের লিখে অ্যান্সারটা করতে হবে। সেটা কোনটা? হুকের সূত্রটি বিবৃতি করো, এটা। আচ্ছা, পীড়ন বিকৃতির মধ্যে সম্পর্ক, এটাও দেখাইতে পারো, ব্যাস। তো এই অধ্যায় থেকে আর কিছু তেমন পড়ার প্রয়োজন নাই, সাজেশনটা শুধুমাত্র পাশের জন্য, এটা মনে রাখো। আচ্ছা, এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে আছে কাজ ক্ষমতা শক্তি। তো নর্মালি কাজ ক্ষমতা শক্তি থেকে আমাদের প্রশ্ন হয় খুবই কম, মানে একদম হয় না বললেই চলে, বোঝা গেছে? তো এটা স্কিপ করা যায় কিনা দেখি, দাঁড়াও। হ্যাঁ, কাজ ক্ষমতা শক্তি থেকে ম্যাথ খুবই কম হয়, আর যদি হয়ও সংক্ষিপ্ততে হবে। আর যেহেতু আমরা এখানে ডু আর ডাই সেশন করতেছি, যেগুলো করলে আমাদের শুধু পাস হবে বা কোনো রকম মার্ক উঠবে, তোমার যাদের রেফার আছে রেফারটা উঠবে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো এই জন্য তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে ম্যাথ না করলেও কোনো সমস্যা নাই। এই অধ্যায় থেকে ম্যাথ খুব কম আসলেও সংক্ষিপ্ততে আসবে। তো দ্বিতীয় অধ্যায় থেকে অতি সংক্ষিপ্তগুলো একটু দাগায় নাও বই থেকে। প্রথমত অতি সংক্ষিপ্ত পড়বা হচ্ছে অশ্বক্ষমতা বলতে কী বোঝায়। এরপর বলবা হচ্ছে ব্রেক অশ্বক্ষমতা বিএইচপি বলতে কী বোঝায়, দুইটা। এরপরে শক্তির নিত্যতার সূত্র, এগুলো কম করে দিচ্ছি কারণ তোমাদের এমনিতেই এই সেমিস্টারের পরীক্ষা। আবার হচ্ছে যারা রেফার পরীক্ষা দিচ্ছ তাদের তো তোমার এই অনেকগুলো সাবজেক্ট, একটা সেমিস্টার সাবজেক্টের মধ্যে এক্সট্রা একটা সাবজেক্ট ম্যাকানিক্স যুক্ত হয়েছে, এই জন্য অল্প করে দিচ্ছি আমরা। আচ্ছা, এরপরে 17 নম্বরে আছে ইঞ্জিন দক্ষতা বা কর্মদক্ষতা বলতে কী বোঝায়, এটা দেখাই নিবা, ব্যাস। এই অধ্যায় থেকে প্রশ্ন খুবই কম হয়, এটা স্কিপ চাইলে স্কিপও করতে পারো, কোনো সমস্যা হবে না। আচ্ছা, সংক্ষিপ্ত থেকে এখানে কিছুই পড়ার দরকার নাই, বাদ। এরপরে চলে আসো 3 নাম্বারটা। 3 নাম্বার থেকে মাস্ট করতে হবে। তো 3 নাম্বারটা একটু আমাদের টাইম বেশি লাগবে, বুঝছো? টাইম বেশি লাগবে বলতে আগে বেসিকগুলো বোঝাই, কারণ 3 নাম্বার অধ্যায়ের ক্ষেত্রে বেসিক না বুঝলে ম্যাথটা একটু টাফ, এই জন্য আমরা বেসিকটা আগে করি। দেখো, তাহলে প্রথম অধ্যায় শেষ। দ্বিতীয় অধ্যায় তোমরা স্কিপ করবা, আর অতি সংক্ষিপ্তগুলো পড়বা। এরপরে তৃতীয় অধ্যায় বলের সূত্র, অধ্যায় 3, এবং 3টা হচ্ছে কিসের সূত্র? বলের সূত্র, ঠিক আছে। আচ্ছা, তো বলের সূত্রতে নর্মালি অনেকগুলো বিষয়াদি আছে, তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট বিষয় আছে হচ্ছে ল্যামের সূত্রের প্রমাণ। তো ল্যামের সূত্রের যে প্রমাণটা তোমাদের এখানে আছে সেটা অবশ্যই করতেই হবে, মিস নাই।
তো ল্যামের সূত্রের প্রমাণটা আমি তো কিন্তু প্রমাণ করাবো না এখন শুধু জাস্ট ম্যাথগুলো করাই দিব। ল্যামের ম্যাথ যেগুলো আছে ইম্পর্টেন্ট সেই ম্যাথগুলো করাবো। তার আগে আমাদের বেসিক যে জিনিসটা এখানে আছে সেটা হচ্ছে, দেখো এখানে এই বরাবর একটা বল আছে, পি বল, এখানে থিটা কোণ করে আছে। তো আমরা যখন বলের লব্ধির মান বের করি তখন কি করতে হবে আমাদের? মূলত এই অধ্যায়ে আমাদের যেটা করতে হয়, বলের সূত্রের ক্ষেত্রে লব্ধির মান বের করতে হয়। লব্ধির মান বের করার স্টেপ কয়টা দেখো। প্রথমত অবস্থায় তোমাকে সামেশন ভার্টিক্যাল ফোর্স বের করতে হবে। দ্বিতীয় অবস্থায় সামেশন হরিজন্টাল ফোর্স বের করতে হবে। তৃতীয় অবস্থায় সামেশন না তো আর বের করতে হবে। আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ভার্টিক্যাল ফোর্স স্কোয়ার প্লাস হরিজন্টাল ফোর্সের ওপরে স্কোয়ার। 4 নম্বরে যেটা করবা সেটা হচ্ছে কোণ। তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড বাই সামেশন হরিজন্টাল ফোর্স। বোঝা গেছে? তো এটা হচ্ছে সূত্র। এই নিয়ম জানলে তুমি শিওর একটা ম্যাথ পাবা, এবং সেই ম্যাথ যদি ঠিকভাবে করে দিয়ে আসতে পারো তাহলে আলহামদুলিল্লাহ তোমার 6 মার্ক ডান। বোঝা গেছে? অবশ্যই এই ম্যাথ বাদ দিবা না, এটা আসেই, প্রতি পরীক্ষাতেই আসে। এটা মেকানিক্স যত ডিপার্টমেন্টে আছে সবগুলো ডিপার্টমেন্টে আসে। আচ্ছা, এখন এর মধ্যে আমি একদম বেসিক থেকে শুরু করতেছি। দেখো এখানে হরিজন্টালটা কি আর ভার্টিক্যাল কি। হরিজন্টাল হচ্ছে আনুভূমিক, ভার্টিক্যাল হচ্ছে উলম্ব। তাহলে এই যে এখানে যে এক্স এক্স রেখা আছে, এই এক্স এক্স রেখার সমান্তরালে যতগুলো যাবে সবগুলোকে কি বলতে পারি আমরা? হরিজন্টাল। অর্থাৎ এই এক্স এক্স রেখাকে কিন্তু আমরা হরিজন্টাল রেখাও বিবেচনা করতে পারি। এরপরে এই যে উলম্ব রেখা যেটা আছে, এই যে এই রেখা, এটা কি? ভার্টিক্যাল, এটা ওয়াই। তো ওয়াই অক্ষকে আমরা এখানে কি ধরি? ভার্টিক্যাল অক্ষ। ওয়াই অক্ষকে কি ধরি এখানে? ভার্টিক্যাল অক্ষ। তো দেখো এই পি বলটা যখন কাজ করতেছে, এই কাজ করাকে বলা হয় এটা কৌণিক বল হিসেবে কাজ করতেছে। কি বল হিসেবে কাজ করতেছে? কৌণিক বল হিসেবে। কিন্তু আমাদের লাগবে হচ্ছে ভার্টিক্যাল ফোর্স। তো ভার্টিক্যাল ফোর্স কোনগুলা? যেগুলো উপরের দিকে এবং নিচের দিকে থাকে। উপরের দিকে থাকলে ভার্টিক্যাল ফোর্স প্লাস, নিচের দিকে থাকলে ভার্টিক্যাল ফোর্স মাইনাস। যতগুলো উপরের দিকে ফোর্স থাকবে সবগুলোই পজিটিভ, যতগুলো নিচের দিকে থাকবে সবগুলোই নেগেটিভ। এবং এই দুইটাই বোথ আর ভার্টিক্যাল ফোর্স, এই দুইটাই ভার্টিক্যাল ফোর্স হবে। এবং ডানে এবং বামে, ডান দিকে যদি হয় প্লাস এবং এই পাশে বাম দিকে যদি হয় তাহলে মাইনাস। মানে এটা তোমরা ধরে নিয়ে ম্যাথ করতে হবে। ডান দিকে হলে প্লাস, বাম দিকে হলে কি? মাইনাস। কোন ক্ষেত্রে? অনলি ফর হরিজন্টাল ফোর্সের ক্ষেত্রে। তাহলে এখানে তোমার একটা জিনিস মনে রাখা লাগবে, ডানে বামে হলে হরিজন্টাল, উপরে নিচে হলে ভার্টিক্যাল। ডানে হলে পজিটিভ, বামে হলে নেগেটিভ। উপরে হলে পজিটিভ, নিচে হলে নেগেটিভ। বুঝাইতে পারলাম? এখন যে জিনিসটা সব থেকে মানে বিরক্তিকর লাগে সেটা হচ্ছে তোমাদের এই যে কোণটা বের করা, বা কোণের মাধ্যমে এটা দুটো উপাংশ বের করা, তাই না? মানে এখানে ভুলের পরিমাণটা অনেক বেশি হয়। কেন ভুল হয় দেখো, কয়টা কন্ডিশনে থাকতে পারে। ফার্স্ট অফ অল এখানে এইভাবে থাকে, এখানে কোণ দিয়ে রাখে একটা থিটা কোণ, এখানে পি, যেটা তোমাদের পরীক্ষাতে আসছিল এবার। আচ্ছা, এরপরে কি থাকে? এরপরে কোণটা ভূমির সাথে না থেকে এই পাশে থাকে, এই পাশে থিটা কোণটা থাকে, দুইটা। আর এটা একটা কন্ডিশন, 3টা কন্ডিশন এখানে। তো দেখো এইসবের ক্ষেত্রে কখনো ভয় পাবা না, এটা মনে করবা এমন একটা সহজ ম্যাথ যেটা আমি পারবই। বুঝছো? তো নর্মালি এটার ক্ষেত্রে কি করবা দেখো, ভূমির সমান্তরাল যে রেখা, এটা ভূমি। সমান্তরাল মানে কি বলো? এই যে এই দুটো সমান্তরাল না? তাহলে কোণ যে পাশে থাকে, কোণের সাথে যেই বাহুটা থাকে সেটাকে বলা হয় কি? ভূমি। একটা ত্রিভুজ যদি আমি আঁকাই, এই ত্রিভুজের ভূমি কোণটা এটা, তাই না? তাহলে কোণের সাথে যে থাকে সেটা কি হয়? ভূমি। তাহলে ভূমির সমান্তরাল যে রেখা সেটা সবসময় কজ, অলওয়েজ কজ, যেই ক্ষেত্রেই যাক। ভূমির সমান্তরাল রেখা মানে কি হবে? ওটা কস থিটা হবে। তাহলে এখানে বল আছে কত? পি, পি কস থিটা। একটা যদি কজ হয় অপরটা অটোমেটিক্যালি সাইন, অটোমেটিক্যালি কি হবে? সাইন হবে। তাহলে এটা হয়ে গেল আমার হচ্ছে এখানে পি সাইন থিটা। বোঝা গেছে? তাহলে এই পি ফোর্সকে ভাঙালাম, একটা হরিজন্টাল হইল পি কস থিটা, আর ভার্টিক্যাল হইল কি? পি সাইন থিটা। বোঝা গেছে? আচ্ছা, এখন আসো এটার ক্ষেত্রে দেখো তো ভূমি কোন পাশে চলে গেছে আর লম্ব কোন পাশে চলে গেছে, একটু খেয়াল করো। কোণ যখন এটার সাথে আছে, কোণ যখন এই বাহুর সাথে আছে, তখন এই বাহুটা কি? ভূমি। আর ভূমির সমান্তরালে কি আছে? এ বেচারা আছে।
তাহলে ভূমির সমান্তরালে যখনই থাকবে তখন কি হবে? হ্যাঁ, কজ হবে। তাহলে এখানে আমরা লিখব পি কস থিটা। ঠিক আছে, তাহলে একটা কস মানে অপরটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? সাইন থিটা হয়ে যাবে। কন্ডিশন দুইটা গেল। একটা হচ্ছে ভূমির সাথে কোণ থাকলে, অর্থাৎ এক্স অক্ষের সাথে কোণ থাকলে সেটা যে অক্ষের বরাবর সমান্তরাল যেটা সেটা হবে পি কস থিটা। আর এই ক্ষেত্রেও তাই, অক্ষের সাথে যে অক্ষের সাথে কোণ থাকবে সে অক্ষের সমান্তরাল রেখা হবে কস। এটার মনে রাখলেই যথেষ্ট, আর কিছুই মনে রাখা লাগবে না তোমার। বোঝা গেছে? আচ্ছা, এবং এটার ক্ষেত্রে কি করবা? এই ডায়াগ্রামটা ডিরেক্ট সলভ করবা না, এটার ক্ষেত্রে নতুন একটা ডায়াগ্রাম আঁকাই নিবা। তাহলে এই ফোর্সটা কি করতেছে? দেখাচ্ছে নিচের দিকে যাবে, যেদিকে দেখাচ্ছে সেদিকে পার করে দাও, যেদিকে দেখাচ্ছে সেদিকে ওকে পার করে দাও। পার করে দিলাম। এবার কি? এবার দেখো কোনটা আছে কার সাথে? এই যে এক্স অক্ষের সাথে আছে না? যে অক্ষের সাথে কোণ থাকবে ঠিক সেই অক্ষের সাথেই কোণ দিয়ে দিবা। তার মানে কোনটা এর সাথে থাকবে, কোনটা এর সাথে থাকবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে কোণ যখন এর সাথে থাকলো তখন আমরা কি বলছি? কোণ যে রেখা বরাবর, যে রেখার সাথে থাকে সেটা হচ্ছে ভূমি, আর ভূমির সমান্তরালে যে রেখা যায় সেটা কি? কস। তাহলে এটা হবে পি কস থিটা, আর এটা হবে পি সাইন থিটা। বুঝছো? পৃথিবীর যেই জায়গার থেকে এই অধ্যায়ের ম্যাথ দিক, এই থিওরি অতিক্রম করার কোনো সুযোগ নেই। বুঝছো? তুমি যদি ভূমি আইডেন্টিফাই করতে পারো, ভূমির সমান্তরালে যে রেখাটা হবে সেটা মাস্ট বি কজ হতে হবে, সেটা মাস্ট বি কী হতে হবে? কজ হতে হবে। বোঝা গেছে? আর এর একটা মনে রাখলেই হবে, কজ হবে, আর বিপরীতটা অটোমেটিক্যালি কী হয়ে যাবে? সাইন হয়ে যাবে। বুঝাইতে পারছি? তাহলে এখন যে কোনো ফোর্স দেওয়া থাক না কেন, তুমি ওখান থেকে ভাঙাই নিয়ে করতে পারবা না? করতে পারবা। দেখো একটা করে দিলেই বুঝতে পারবা। তো আমি একটা ম্যাথটি করে দিব, একটু জটিল টাইপের, দেখি কোন ম্যাথটা করানো যায়। একটা নিয়ম আছে যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো 3 নম্বরে যদি ধরো একটা বল আছে এদিকে, এটা পি বলই আছে, এবং এখানে কোন ত্রিভুজ আকৃতির মান, ত্রিভুজ দেওয়া থাকবে, ধরো এটা 3 দেওয়া আছে, এটা 4 দেওয়া আছে। বুঝছো? তো এই দুইটার মান দেওয়া থাকলে তুমি কি করবা? পরের মান যেটা অতিভুজের যে মানটা সেটা বের করে নিবা। বোঝা গেছে? মান বের করে নেওয়ার পরে এটা তো কটা উপাংশ হবে? দুইটা উপাংশ, একটা হরিজন্টাল আর একটা কি হবে? ভার্টিক্যাল। তো এটার যে হরিজন্টাল উপাংশ হবে, হরিজন্টাল বরাবর কি আছে? দেখো হরিজন্টাল সমান্তরাল বরাবর কি আছে? 4 আছে না? এটা দিয়ে দিবা 4/5। অর্থাৎ এই যে এই ত্রিভুজের যেই বাহু বরাবর যেই রেখাটা আছে, এই যে এই বাহু বরাবর এই রেখা, তাহলে এইটার মান হচ্ছে 4, তাহলে 4 নিলা /5। শর্টকাট টেকনিক এটা। এটা কীভাবে আসে ওটা বুঝে দিচ্ছি না, ওটা বুঝে দিতে আর সময় লাগবে, এই জন্য এমনিতেই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আচ্ছা দেখো, আর এটার ক্ষেত্রে দেখো এই ফোর্সটা কী হয়েছে? এই যে 3, এই 3-এর সমান্তরাল না এইটা, আর এটা কি সমান্তরাল? তো সেক্ষেত্রে 3/5, 3/5, বুঝলা? আচ্ছা, ওই বিষয়টা আরেকটা চিত্রের মাধ্যমে বুঝে দিই তোমাদের, যদি দেখো নিচে থাকে, এগুলো তো বুঝছো। এখন ধরো এরকম আছে, নিচের দিকে দেই, এরকম আছে, এটা 3 আছে, এটা 4 আছে। 3-4 দিয়ে কেন করতেছি? যদি দেখো 3-4 আছে তাহলে অটোমেটিক্যালি চতুর্ভুজটা হয়ে যাবে 5, এটা তোমরা জানো ত্রিভুজায়ন পদ্ধতি। আচ্ছা, তাহলে এটা দুইটা অংশ, একটা এটা আর একটা এইটা। তাহলে এই রেখাটা কি বরাবর আছে? এই 3 সমান্তরাল আছে না? দেখো তো এটা আর এটা সমান্তরাল না? তাহলে এটা হবে 3/5, এবং এই যে এটা কি বরাবর আছে? এই 4 বরাবর আছে, দেখছো? তো 4 বরাবর যেটা থাকবে সেটা হবে 4/5। অর্থাৎ যার বরাবর থাকবে সেটা উপরে লিখবা এবং অতিভুজটা লিখবা নিচে। দুইটা নিচেই অতিভুজ হবে, কিন্তু যার বরাবর যে রেখা সেইটার মান হবে উপরে। বোঝা গেছে? এটা হচ্ছে শর্টকাট একটা টেকনিক। আচ্ছা, তাহলে একটা ম্যাথ সলভ করি, যে ম্যাথের মধ্যে আমাদের সবগুলো নিয়মই ফলো করতে হবে, তাহলে ইনশাল্লাহ তোমরা এই অধ্যায় থেকে যে কোনো ম্যাথ আসলে করতে পারবা। নর্মালি কখনো ধরো এই অধ্যায়ে অনেকগুলোই ম্যাথ আছে, আমি একটা করে দিলাম, তুমি শুধু একটাই করলা, তাহলে কিন্তু হবে না। তোমাকে ম্যাথ মুখস্থ না করে নিয়মটা মুখস্থ করতে হবে, কোন নিয়মে আমরা কি করতেছি। বুঝছো? কখন কোন জিনিসটা থাকলে আমাদের এখানে কি হচ্ছে, এটা বুঝে বুঝে তোমাকে কাজ করতে হবে। যখন তুমি এই কাজটা ভালোভাবে বুঝে বুঝে করবা, তখন দেখবা তুমি সবগুলো ম্যাথই ইনশাআল্লাহ সলভ করতে পারবা খুব সহজভাবে। বোঝা গেছে? আচ্ছা, তো আমি জটিল ম্যাথই খুঁজতেছি। আচ্ছা, অতটাও জটিল পেলাম না, সহজেই আছে সবগুলো বইয়ের মধ্যে।
তো দেখো একটা ম্যাথই আছে যেটার মধ্যে 3টা নিয়মে মানে সবগুলো নিয়মই ফলো করা যায়। তো এইদিকে হচ্ছে আমাদের 200 কেজি, মাঝখানে কোণ দেওয়া আছে 40 ডিগ্রি, এরপরে এইদিকে হবে হচ্ছে 300 কেজি, কোণ দেওয়া আছে 20 ডিগ্রি। এরপর ঠিক নিচের দিকে কত 180 কেজি, 180 কেজি, এই অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। এরপরে এই যে এটা একটু ভেজাল করে দেওয়া আছে যেটা উপরের দিকে যাবে, দেখো উপরের দিকে তীর চিহ্ন দেওয়া আছে এবং এটা দেওয়া আছে হচ্ছে এদিকে 1 দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে হচ্ছে 3। বোঝা গেছে? আচ্ছা, এটা দেওয়া আছে আবার কত কেজি, 100 কেজি। তো নর্মালি যদি এই জিনিসটা না থাকতো, এই যে এই দিকটা যদি উপর দিকে না দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা এই ফিগার থেকে অ্যান্সার করতে পারতাম। কিন্তু যখন দেখবা এইরকম দিক দেওয়া আছে তখন এই ফিগার থেকে অ্যান্সার করবা না। প্রথমে যেটা করবা সেটা হচ্ছে নতুন একটা ফিগার তোমরা এখান থেকে অঙ্কন করে নিবা। তো সেটা কীরকম হবে দেখো, এইদিকে তো আমাদের কত আছে 200 কেজি আছে, থাক সমস্যা নাই, 200 কেজি, মাঝখানের কোণ আছে 40 ডিগ্রি। এবার এই যে এইটা কিন্তু উপরে চলে যাবে, তাই না? এই উপরে এটাকে আনার জন্যই আমাদের মূলত এখানে চেঞ্জ করতে হচ্ছে। তাহলে এটা কত কেজি আছে, 100 কেজি। এখন এই ঢালটা যেরকম থাকবে ঠিক সেরকমই রেখে দিবা, এটা 1, এটা 3। এরপরে এই যে এখানে 300 কেজিটা আছে সেটাও দিয়ে নিব, এখানে 300 কেজি, এটার কোণ হবে হচ্ছে 20 ডিগ্রি। এরপরে এই যে 180 ডিগ্রি, 180 ডিগ্রি নিচের দিকে আছে, তাহলে এখানে 30 ডিগ্রি আর এখানে 180 কেজি, 180 কেজি। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন তোমাকে যেটা করতে হবে এই ত্রিভুজটাকে সলভ করে নিতে হবে, কারণ আমরা কি জানি আমাদের অতিভুজের মানটা এখানে দরকার। তো এখানে যদি ক্যালকুলেটর করে রাখলাম, আচ্ছা এখানে যদি আমরা অতিভুজ বের করতে চাই তাহলে কীভাবে বের করতে বলো তো? অতিভুজ সমান সমান কী লেখা যাবে, √1² প্লাস 3², 3 × 9 আর 1 10, √10 হবে অ্যান্সার। √1 প্লাস 3², √10, তাহলে √10, তাহলে এটার মান কত দিবা, √10 দিবা। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রশ্নে তোমাদেরকে বের করতে বলবে যে লব্ধির মান ও দিক বের করো। লব্ধির মান হচ্ছে ওই যে আর লিখছিলাম আমরা সূত্রে, সে আরটা হচ্ছে লব্ধির মান এবং থিটা যেটা লিখছিলাম সেটা হচ্ছে লব্ধির দিক। আচ্ছা, এখন লব্ধির মান দিক নির্ণয় করতে গেলে উপরে একটু মুছে দিই, কিছু কিছু জিনিস আমাদের লিখতে হবে এখন। আচ্ছা দেখো, এই যে 200 কেজির জন্য প্রথমত তোমরা ভার্টিক্যাল ফোর্স যেগুলো আছে সেগুলো আগে আইডেন্টিফাই করে নিবা। এটা ভার্টিক্যাল ফোর্স, এটা একটা ভার্টিক্যাল ফোর্স, তারপর এই তো এখানে একটা ভার্টিক্যাল ফোর্স আছে, তারপরে যে এখানে একটা ভার্টিক্যাল ফোর্স আছে 180 কেজি, এটা ভার্টিক্যাল ফোর্স, তাই না? 3-4টা ভার্টিক্যাল ফোর্স আছে। নর্মালি অনেক সময় দেখবা যে এই অক্ষ বরাবর কিন্তু ভার্টিক্যাল ফোর্স থাকে, সেটা অবশ্যই কাউন্ট করতে হবে। যেহেতু এখানে নাই এজন্য আমাদের এটা কাউন্ট করতে হচ্ছে না। তাহলে আমরা এখানে কি বলছিলাম বলো তো, যে কোণের সাথে যেটা থাকবে, তাহলে এটা হচ্ছে হরিজন্টাল ফোর্স। তাহলে কোণের সাথে যেটা থাকে বা কোণের সমান্তরালে যেটা থাকে, সরি ভূমির সমান্তরালে যেটা থাকে, এই যেটা ভূমি, এটা কোণের সাথে যেটা থাকে সেটা ভূমি, আর ভূমির সমান্তরালে যে বাহুটা থাকবে সেটা হবে cos থিটা। তাহলে 200 cos 40 ডিগ্রি, এটা যদি 200 cos 40 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, 200 sin 40 ডিগ্রি, নর্মাল হিসাব, তাই না? আচ্ছা, এখন এটার ক্ষেত্রে দেখো এটার ভূমি নিচে, তাহলে উলম্বটা কী হবে, এটা এই বরাবর ভূমি, এখন এটা মুছে দিই, এই বরাবর ভূমি আছে, হ্যাঁ, তাহলে কোণের সাথে যেটা থাকে সেটা ভূমি, এটা আবার ভূমির সমান্তরাল, তাহলে এটা কত হবে 300 cos 20 ডিগ্রি, ঠিক আছে? এরপরে এইদিকে উপরের দিকে আছে, তাই না? আচ্ছা, তাহলে cos যদি এটা হয় বিপরীতটা অটোমেটিক্যালি কী হবে বলো, সাইন হয়ে যাবে, তাহলে 300 sin 20 ডিগ্রি। এখন এটার ক্ষেত্রে কী হবে, এখানে তো 100 কেজি আছে বল, তাই না? তো 100 কেজির বরাবর কে আছে, 3 আছে, 100 কেজি বরাবর কে আছে, মানে উলম্ব বরাবর কে আছে, 3 আছে। তো উলম্ব বরাবর যেটা থাকবে 100 ইন্টু উলম্ব বরাবর কে আছে 3,
ডিভাইডেড বাই রুট 10। বোঝা গেছে? 100 ইন্টু 3 ডিভাইডেড বাই রুট 10, উলম্ব বরাবর যেটা থাকবে ডিভাইডেড বাই অতিভুজ। আচ্ছা, এখন এইটার আরেকটা থাকবে, সেটা এইদিকে বের করে নিয়ে আসলাম। এটা কত হবে? 100। তাহলে এই রেখাটা কার বরাবর? 1-এর বরাবর। আর 1-এর বরাবর হলে 1 ডিভাইডেড বাই রুট 10, 1 ডিভাইডেড বাই রুট 10। বোঝা গেছে? আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো তো, এই যে এই পাশে কোণ আছে, কোণের সাথে যেটা থাকে সেটা কি? ভূমি। আর ভূমির সমান্তরাল রেখা এটা, তার মানে এখানে 180 cos 30 ডিগ্রি। এরপরে এই পাশে যেটা আছে সেটা, এটা কত? ওটা যদি cos হয় তাহলে অটোমেটিক এটা সাইন, 180 সাইন 30 ডিগ্রি। তাহলে প্রথম অবস্থায় সবগুলোকে আগে বিভাজন করে নিবা। নর্মালি যখন তুমি এটা প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, তখন আর এইভাবে এখানে বিভাজন করার প্রয়োজন হয় না। দেখো এখানে তো সব কিছু বের করছি, তাই না? তো আমরা এটা বের করে যদি নিয়ে করো তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, এটা আরও মানে তোমার কি বলো, মানে ভুলের পরিমাণটা কমে গেল। কিন্তু তুমি চাইলে এখান থেকে বা এই ফিগার যেরকম পরিষ্কার আছে এটা শুধু এই পাশে পার করে দিয়ে সরাসরি করা যায়, উপাংশগুলো না বের করেও করতে পারবা। কিন্তু প্রাথমিক অবস্থাতে তোমাকে অবশ্যই সবগুলো ভাঙায় ভাঙায় শিখতে হবে। বোঝা গেছে? তাহলে আমরা এখানে যে 4টা ধাপ করছিলাম, প্রথমত আমাদের কী ছিল? সামেশন ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু, তাহলে বলো ভার্টিক্যাল ফোর্স কোনগুলা? এই যে একটা ভার্টিক্যাল ফোর্স উপরের দিকে আছে মানে কি প্লাস, তাহলে 200 সাইন 40 ডিগ্রি প্লাস এই যে একটা ভার্টিক্যাল ফোর্স উপরের দিকে আছে মানে পজিটিভ, তাহলে 100 ইন্টু 3 ডিভাইডেড বাই রুট 10 প্লাস এরপরে এই যে 300 সাইন 20 ডিগ্রি আছে এখানে প্লাস 300 সাইন 20 ডিগ্রি। ঠিক আছে? তাহলে ভার্টিক্যাল ফোর্স আমাদের 3টা ছিল, 3টা শেষ, উপরের দিকেরগুলো শেষ। এখন নিচে আর আছে না? আছে। চলে আসবা নিচে, এই দেখো এখানে নিচে একটা ভার্টিক্যাল ফোর্স আছে। কত? নিচে হলে মাইনাস, এখানে দিয়ে দিবা যে আপার ওয়াইজ বা উপরের দিকে কি হবে? পজিটিভ। উপরের দিকে চিহ্ন দিয়ে লিখে দিবা কি? পজিটিভ। এটাকে বলা হয় আপার ওয়াইজ পজিটিভ। আচ্ছা, এরপর মাইনাস নিচের দিকে যেহেতু আছে ওটা, এই জন্য মাইনাস হলো 180 cos 30 ডিগ্রি। এটা ইকুয়েশন করলে কত মান বের হয় দেখি? 200 সাইন 40 প্লাস 40 ডিগ্রি প্লাস 100 ইন্টু 3 ডিভাইডেড বাই রুট 10 প্লাস 300 সাইন 20 মাইনাস 180 cos 30। এটা আসলে 170 দশমিক, আচ্ছা ঠিক আছে একই আসছে, 170.14। আচ্ছা, এটা কি হবে? কেজি। এরপর হরিজন্টাল ফোর্স, হরিজন্টাল ফোর্স। তো হরিজন্টাল ফোর্সের ক্ষেত্রে মান কে আছে দেখো, এই যে একটা মান, এই যে একটা মান, এই যে একটা মান, এই যে একটা মান, 4টা মান, তাই না? তো নর্মালি আমি কি বলছি? হরিজন্টালের ক্ষেত্রে ডান দিকে পজিটিভ, বাম দিকে নেগেটিভ। তাহলে এখানে প্রথমেই লিখে নিবা যে রাইট সাইড পজিটিভ, মানে এই যে চিহ্নটা দিলেই হবে, এই চিহ্নটা হচ্ছে রাইট সাইড চিহ্ন, প্লাস ভিই লিখে দিলেই পজিটিভ হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে পজিটিভ মান আছে একটা, সেটা কত? 200 cos 40 ডিগ্রি, তার মানে ওটা হয়ে গেল। এরপর যতগুলো সবগুলো কি মাইনাস, এই যেটা একটা মাইনাস, তাহলে 100 ইন্টু 1 ডিভাইডেড বাই রুট 10 মাইনাস 300 cos 20 ডিগ্রি মাইনাস 180 সাইন 30 ডিগ্রি। এটা কত হয় দেখি? 200 cos 40 মাইনাস 100 ইন্টু 1 ডিভাইডেড বাই রুট 10 মাইনাস 300 cos 20 মাইনাস 180 সাইন 30। আচ্ছা, এটা হচ্ছে মাইনাস 250, মাইনাস 250.32। ঠিক আছে, মাইনাস 250.32 কেজি। তো দেখো তো আমরা ডান দিকে ধরছিলাম পজিটিভ, কিন্তু মান আসছে কিসে? নেগেটিভ। তার মানে এটার লব্ধির মান যেই দিকে কাজ করবে সেটা অবশ্যই বাম দিকে কাজ করবে। খেয়াল করছে এই জিনিসটা? ভার্টিক্যাল ফোর্স যখন বের করলাম তখন কিন্তু আমাদের পজিটিভ মান আসছে, তার মানে আমরা উপরের দিকে পজিটিভ ধরছি, তার মানে আমাদের যে লব্ধিটা আছে সেটা উপরের দিকে কাজ করবে। ভার্টিক্যাল বরাবর কোন দিকে কাজ করবে? উপরের দিকে। এখানে ডিপেন্ড করে, বুঝছো? এই যে লাস্ট এখানে যদি মানটা পাবা,
এখানে যদি পজিটিভ মান পাও তাহলে আমাদের যে লব্ধিটা থাকবে সেটা উপরের দিকে কাজ করবে। আর যখন এখানে হরিজন্টাল মানে আমরা মাইনাস পাইলাম, তো মাইনাস আমরা কোন দিকে, মাইনাস হয় কোন দিকে বলো, বিপরীত দিকে হয় না? তো এই জন্য মাইনাস চিহ্নটা প্রথমত উঠে দিবা, 250.32 কেজি, এবার দিবা লেফট সাইড, লেফট চিহ্ন দিয়ে দিবা, বাস। বুঝছো কেন দিলাম? কারণ আমাদের লব্ধি কোন দিকে আছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। এটার ক্ষেত্রে যেহেতু পজিটিভ মান আসছে, আমরা পজিটিভ ধরছিলাম উপরের দিকে, তার মানে ভার্টিক্যাল ফোর্সটা উপরের দিকে আছে। কিন্তু হরিজন্টাল ফোর্সের জন্য যে লব্ধির বলটা বা ক্রিয়া যেটা আছে, কর্মফল যেটা, সেটা কোন দিকে হবে, বাম দিকে, কারণ এখানে নেগেটিভ মান আসছে। পজিটিভ মানের থেকে নেগেটিভ মানগুলোর মান কি ভারী বেশি, এই জন্য এরা ওকে নেগেটিভের দিকে নিয়ে চলে গেছে, বোঝা গেছে? এই জন্য এটা কী হবে, বাম দিকে হবে। আচ্ছা, হরিজন্টাল ফোর্স গেল, ভার্টিক্যাল ফোর্স গেল, এরপরে আমরা কী বের করবো বলো, লব্ধির মান। লব্ধির মান, তো লব্ধির মান আর ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন ভার্টিক্যাল ফোর্স স্কোয়ার প্লাস সামেশন হরিজন্টাল ফোর্সের উপরে স্কোয়ার। আচ্ছা, এখানে হরিজন্টাল ফোর্সটা কত আছে দেখো, 170.14, 170.14 স্কোয়ার প্লাস ভার্টিক্যাল ফোর্সটা আছে হচ্ছে 174.14, এবং হরিজন্টাল ফোর্স যেটা সেটা কত আছে, 250.32 উপরে স্কোয়ার, ব্যাস। কত আসে দেখি, রুট ওভার 170.14 স্কোয়ার প্লাস 250.32 উপরে স্কোয়ার, 302.66, 302.66 কেজি। বোঝা গেছে? এটা কি বের হলো, আর এর মান। এটাকে মুছাই দিই, দেখো এটা তো দরকার নেই, আমাদের বের করতে হবে লব্ধির দিক, লব্ধির দিক বের করতে হবে। তো লব্ধির মান বের করলাম, তো লব্ধির দিকের সূত্র কি, লব্ধির দিক থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স সামেশন ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড বাই সামেশন হরিজন্টাল ফোর্স। তাহলে অতএব থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ভার্টিক্যাল ফোর্স, এই যে ভার্টিক্যাল ফোর্স 170.14 ডিভাইডেড বাই 250.32 হরিজন্টাল ফোর্স 250.32। তাহলে এটা যদি আমরা মান বের করি কত আসে দেখি, tan ইনভার্স 170.14 ডিভাইডেড বাই 250.32, এটা আস্তে আস্তে 34.20 ডিগ্রি। তাহলে এটা কোন দিকে আসতেছে বলো, হরিজন্টালের মান কী হয়েছে আমার, পজিটিভ হয়েছে, তার মানে উপরের দিকে। আর ভার্টিক্যালের মান হয়েছে উপরের দিকে, এই যে পজিটিভ মান বের হয়েছে আমাদের, নেগেটিভ মান বের হয়নি, তার মানে আমাদের এটা ঠিক আছে। কিন্তু এই যে আমাদের হরিজন্টাল যে মানটা সেটা কী বের হয়েছিল, নেগেটিভ, তার মানে এই যে এই দিকে আছে, এটা নেগেটিভ চিহ্ন যেহেতু, অতএব এই যে এর মাঝখানে আমাদের আরটা থাকবে, বুঝছো? এর মাঝ বরাবর একটা আর থাকবে, সেটা এই যে এই কোণের সাথে কোণ উৎপন্ন করবে কত, 34.20 ডিগ্রি, 34.20 ডিগ্রি। তো নর্মালি এটা দিতে হয় না, তোমরা এই যে এখানে অ্যান্সার লিখে দিলেই হয়ে যাবে, শুধু আর এর মান আর থিটার মান বের করে দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, তো এই অধ্যায়ের ক্ষেত্রে আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে ল্যামি। তো আমরা এটা করলাম কিসের ক্ষেত্রে, বল বিভাজনের ম্যাথ, এটাকে বলা হয় কিসের ম্যাথ, বল বিভাজনের ম্যাথ। এরপরে ল্যামির আমরা দু একটা ম্যাথ করলে এই অধ্যায় শেষ হয়ে যাবে। তো ল্যামের প্রমাণটা তোমরা কেউ বাদ দিবা না, ল্যামের প্রমাণটা অবশ্যই করবা, ল্যামের প্রমাণটা অবশ্যই করবা। আচ্ছা, দেখো ল্যামির ম্যাথ করার আগে ল্যামি জিনিসটা কি সেটা আগে বোঝো। নর্মালি ল্যামিতে কী কাহিনীটা ঘটে তোমরা প্রমাণ করতে গেলে ওই জিনিসটা বুঝবা। নর্মালি এখানে ল্যামির সূত্র হতে গেলে 3টা ফোর্স হতে হবে, 3টা ফোর্স যদি না হয় তাহলে ল্যামের সূত্র জীবনেও হবে না, এটা মাথায় রাখবা। ল্যামের সূত্র হতে গেলে কয়টা ফোর্স লাগবে, 3টা ফোর্স যদি না থাকে সেটা ল্যামি হবে না। তাহলে ধরো এখানে একটা পি বল আছে, এখানে একটা কিউ বল আছে, আর এখানে আর বল আছে।
তো পি এর বিপরীত কোণটাকে আমরা ধরি আলফা, কিউ এর বিপরীত কোণটাকে ধরি বিটা, এবং আর এর বিপরীত কোণটাকে ধরি হচ্ছে গামা। ঠিক আছে, ধরে নেওয়া হয় পির বিপরীতে যেটা থাকে সেটা আলফা, কিউ এর বিপরীতে বিটা ধরা হয় এবং আর এর বিপরীতে কি ধরা হয়, গামা। এবং এই অধ্যায়ের ক্ষেত্রে ম্যাথ করতে গেলে সূত্র একটাই, সূত্র কয়টা, একটা, সেটা হচ্ছে পি ডিভাইডেড বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন গামা। বোঝা গেছে? এই একটা সূত্রের মাধ্যমেই কিন্তু এই অধ্যায়ের ম্যাথগুলো হয়ে যায়, বুঝছো? এখন আমরা এখানে প্রথম যে ম্যাথটা আছে সেটাই সলভ করি, একটা করে ম্যাথ সলভ করে আমরা আগের দিকে চলে যাব। দেখো এখানে দেওয়া আছে 150 কেজি, এটা দেওয়া আছে 8 মিটার, এটা দেওয়া আছে 6 মিটার, এটা দেওয়া আছে হচ্ছে 10 মিটার। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। প্রশ্নের মধ্যে বলছে এ বি একটি আনুভূমিক দৈর্ঘ্যে আনুভূমিক বিমের দৈর্ঘ্য 10 মিটার, তার মানে এ বি একটা বিম যেটার আনুভূমিক দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এরপর বলছে এ ও বি বিন্দু হতে যথাক্রমে এসি বিসি, তার মানে এসি বিসি 8 মিটার, এসি বিসি 8 মিটার ও 6 মিটার, 8 মিটার ও 6 মিটার। এরপর বলা আছে এ ও বি বিন্দু হতে এসি বিসি তারের সাহায্যে 150 কেজি ওজন, এ বি এই দুইটা তারের সাহায্যে, এসি আর বিসি এই দুইটা তারের সাহায্যে এই যে 150 কেজি ওজনটা কি করানো আছে, ঝুলানো আছে, সেটা বলছে এখানে। আচ্ছা, এখন বলছে যে এসি বিসি তারের টান নির্ণয় করো। দেখো এটা একটা বিম, তাই বলছে না, ধরো এ বি একটা বিম, তো এই বিমের সাথে কি করা হয়েছে, একটা তার টানানো আছে, এই যে তার, এদিক থেকে একটা তার। তো এই তারের সাথে যখন তুমি একটা ওজন ঝুলাই দিবা তখন কি করবে, এই যে এসিটা এদিকে একটা বল কাজ করবে এবং এইদিকে একটা বল কাজ করবে, তাই করবে না? এরকম বল কিন্তু কাজ করবে। তাহলে যেহেতু তিনটা বল এখানে, এই একটা বল, দুইটা বল, তিনটা বল, এই তিনটা বল থেকে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে ল্যামের সূত্র প্রয়োগ করে আমাদের এখানে সলভ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ল্যামের সূত্রের ক্ষেত্রে কি লাগে, কোণ লাগে, কিন্তু এখানে কিন্তু একটা কোণও দেওয়া নাই, একটা কোণও কি দেওয়া আছে, নাই। কিন্তু আমাদের এখানে কোণ দেওয়া না থাকলেও বলা আছে হচ্ছে যে আনুভূমিক বিম, ঠিক আছে? তো একটা আনুভূমিক বিমের 4, আচ্ছা এখন দেখো তিনটা এখানে কোণ দেওয়া আছে, সরি তিনটা বাহুর মান দেওয়া আছে 10, 8 এবং 6। আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে ধরো কোণ সি যদি আমরা বের করতে চাই তাহলে কোণ সি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কজ ইনভার্স দেওয়া লাগবে, সি ইজ ইকুয়াল টু কজ ইনভার্স ডিভাইডেড বাই 2ab। মনে পড়ে তোমাদের এই সূত্রটা ম্যাথে করছো তোমরা, তো ম্যাথের ক্ষেত্রে এই সূত্রটা তোমাদের আছে। তো এখানে কোণের মান যখন আমরা বের করতে যাবো, ম্যাথ ওয়ানেই ছিল তোমাদের এটা কজ ইনভার্স এ স্কোয়ার, তো এই স্কোয়ার কোণটা হবে এ কোণের বিপরীত, এটা এ কোণ না, এটা কিন্তু এ কোণ, এটা বি কোণ, তো এ কোণের বিপরীতে যে মানটা থাকবে সেটা হচ্ছে এর মান। তাহলে এখানে 6 স্কোয়ার প্লাস বি কোণের বিপরীতে, এটা বি কোণ, বি কোণের বিপরীতে কত আছে 8, তাহলে এটা হচ্ছে 8 স্কোয়ার মাইনাস সি কোণের বিপরীতে, এই যে সি কোণ, সি কত আছে 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে এ কোণটা এই যে 6, বি হচ্ছে 8, 6 ইন্টু 8, তাহলে এটা কত মান বের হবে, ক্যালকুলেটর করে রাখলাম আবার, কি হলো, তো এখানে আমাদের হবে কজ ইনভার্স 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 6 ইন্টু
8, এটা আসতেছে 90 ডিগ্রি। তাহলে একটা মান পাইলাম আমরা কত, 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে এই মানটা কত হচ্ছে, 90 ডিগ্রি, বুঝছো? তো এটা যদি 90 ডিগ্রি হয়, তো এটা ভূমি, এটা লম্ব, এভাবে বের করা যায়। আবার তুমি যদি বের করতে চাও যে আমি কোন এও এভাবে বের করতে পারবা, তাও বের করতে পারো, সমস্যা নেই। তো কোন এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, কজ ইনভার্স বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অর্থাৎ যেই কোণটা বের করবা সেই কোণটাকে মাইনাস করতে হবে, মাইনাস এই সেই মানটাকে মাইনাস করতে হয়। এ কোণ বের করতেছি, এ বাহুটাকে মাইনাস করতেছি, এখানে সি কোণ বের করছিলাম, সি বাহুটাকে মাইনাস করছিলাম, তাহলে এখানে 2BC হবে। তাহলে আমরা লিখব কজ ইনভার্স বি স্কোয়ার। তো এখানে বির মান কত, 8 স্কোয়ার প্লাস সির মান কত, 10, সি কোণের বিপরীতে যেটা থাকে সেটা সির মান, মাইনাস এর মান কত এখানে 6 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 8 ইন্টু 10। বাস, এখান থেকে কত মান আসে দেখি, cos ইনভার্স 8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 8 ইন্টু 10, বাস 36.89, 36.87 ডিগ্রি। তাহলে দেখো একটা ত্রিভুজের দুইটা কোণ পাইছি, এই কোণটা হয়েছে কত, 90 ডিগ্রি, আর এই কোণটা হলো কত, 36.87 ডিগ্রি। এখন এই কোণটা পাওয়া যাবে না। আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে তিনটা কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তার মধ্যে দুইটা কোণ আমরা পেয়ে গেছি, তাহলে আমার দরকার কোনটা, কোণ বি। তাহলে আমরা এখানে কোণ বি সমান সমান কি লিখতে পারবো, দেখো 180 মাইনাস এই যে এই দুইটা কোণ যেটা বের হলো, সেই দুইটা বাদ দিলেই কিন্তু আমরা কি পাবো, বি কোণটা পাবো, কারণ তিনটা কোণের সমষ্টি 180। তো তিনটা কোণ আমরা দুইটা কোণের মান জানি, 180 থেকে যদি ওই দুইটা বাদ দিই তাহলে তৃতীয় কোণ এমনি পেয়ে যাব। তাহলে এখানে 90 মাইনাস 36.87 ডিগ্রি, ব্যাস। তাহলে এটা আসবে হচ্ছে 180 মাইনাস 90 মাইনাস 36.87, এটা আসতেছে হচ্ছে 53.13 ডিগ্রি। তাহলে এটা হলো আমাদের 53.13 ডিগ্রি, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা এখন মুছে ফেললাম। তোমরা এইভাবে মান বের করবা, বের করার পরে মানগুলো এখানে বসাই দিবা। দেওয়ার পরে এখানে আমাদের আরও কাজ আছে, দেখো ল্যামের ম্যাথ। আচ্ছা, তাহলে প্রথম এখানে কাজ করবা কি, তিনটা কোণে বিভক্ত করবা, এটাকে তিনটা ভাগে বিভক্ত করবা। এটা হচ্ছে 150, আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে টি অফ বিসি। তো বিসি রশির টান, আর এটা হচ্ছে টি অফ এসি, বোঝা গেছে? তাহলে মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি, সমস্যা নাই, নিলাম 90 ডিগ্রি। এখন দেখো তো, এই যে এখানে যদি 53 ডিগ্রি হয়, এখানে কত ডিগ্রি হবে, 53 ডিগ্রি কিনতে হবে, তাই হবে না? তাহলে ওটা 53 হলে এটাও আমাদের 53.13 ডিগ্রি। আচ্ছা, এরপরে এই কোণটা যদি 36.87 হয়, তাহলে আমাদের এই যে এই কোণটা হবে কত, 36.87। এই কোণ এবং এই কোণ কি অলওয়েজ সমান, অর্থাৎ দুইটা সমান্তরাল রেখাকে যদি তুমি একটা রেখা দ্বারা ছেদ কাটো, তাহলে এই পাশের কোণ আর এই পাশের কোণ কি হবে, সবসময় সমান হবে, সবসময় সমান হবে। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আমরা এর মান কত পাবো, পাইলাম উপরে 36.87 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা যখন ল্যামের সূত্র এখানে লিখলাম, তখন আলফা কি করছি, পি এর বিপরীত, অর্থাৎ ধরো টি এস এর বিপরীতের কোণ লাগবে আমার, তাই না? তো এই যে এটা কি এক সমকোণ না, এক সমকোণের মান কত, 90 ডিগ্রি। তাহলে আমি যদি এটার সাথে এটা যোগ করে দিই তাহলে কত হবে, 143.13 ডিগ্রি। এরপরে দেখো এখানেও কিন্তু একটা সমকোণ উৎপন্ন হয়েছে, কত ডিগ্রি, 90 ডিগ্রি। তো এই দুইটা যদি আমি যোগ করি তাহলে কত হবে, 126.87 ডিগ্রি। আর এই যে এই কোণটা তো মানটা তো আছে না? তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখানে কি লিখতে পারি বলো, টি অফ এসি ডিভাইডেড বাই সাইন 143.13 ডিগ্রি ইজ ইকুয়াল টু টি অফ বিসি ডিভাইডেড বাই সাইন 126.87 ডিগ্রি। আচ্ছা, ইজ ইকুয়াল টু এখানে কত আছে, 150, তাহলে 150 ডিভাইডেড বাই 90 ডিগ্রি, ব্যাস। আচ্ছা, তো তাহলে এখানে আমরা কি করতে পারবো, এখন দেখো টি অফ এসি ডিভাইডেড বাই
সাইন 143.13 ডিগ্রি ইজ ইকুয়াল টু 150, ও সরি এখানে সাইন লিখতে হবে, ভুলে গেছি তো, তাহলে হবে সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি। অর্থাৎ এই যে এইটার সাথে একবার কি করলাম, এটাকে নিলাম, তাহলে দেখো তো একটা আননন এখানে চলে আসলো, তিনটা যখন একসাথে আছে তখন দুইটা আননন, তো একটা আননন এখন এখান থেকে বের করতে পারবো না, আমরা বের করতে পারবো। টিএসি ইজ ইকুয়াল টু 150 ইন্টু সাইন 143.13 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি। বাস এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান পেয়ে যাব। তাহলে এখানে আছে 150 ইন্টু সাইন 143.13 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। তাহলে এটার মান আসতেছে হচ্ছে 90 কেজি। এটার মান আসতেছে কত, 90 কেজি। বাস এরপরে কি টিবিসির মান বের করতে বলছে, সেম প্রসেসে আবার 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 কি করতে পারি আমরা, এটার সাথে এটা নিতে পারি। তাহলে টি অফ বিসি ডিভাইডেড বাই সাইন 126.87 ডিগ্রি ইজ ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি। তাহলে এখান থেকে তোমরা কী পাবা, টি অফ বিসির মানটা বের করতে পারবা। ডাইরেক্ট আমি বের করে দিই, তাহলে হচ্ছে, তাহলে এটা শুধু এই পাশে থেকে কী হবে, গুণ হবে। তাহলে 150 ইন্টু সাইন 126.87 ডিভাইডেড বাই সাইন 90, এটা আসতেছে হচ্ছে 119 সামথিং, একবার 120 লেখা যায়, এটা 120 কেজি। এই যে অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এই যে একটা অ্যান্সার। তোমাকে দুইটা মান বের করতে বলছিল, এই যে টি অফ এসি এবং টি অফ বিসি, অর্থাৎ এসি রেখা যে এই এসি যে তারটা আছে সে তারের টানের মান বের করতে বলছিল, এবং বিসি যে তারটা আছে সে তারের টানটা মানটা তোমাকে এখানে বের করতে বলছিল। আচ্ছা, তো মূলত এই অধ্যায় থেকে যদি ম্যাথ আসে তাহলে এই টাইপের ম্যাথই আসার সম্ভাবনা খুব বেশি। তারপরেও তোমাদের আমি আরেকটা ম্যাথ আছে এই অধ্যায়ে, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেই ম্যাথটা শুধু কোনগুলো বের করে দিই। তো নর্মালি এখানে কিন্তু কোনটা বের করাই ম্যাটার করতেছে, বুঝছো, সূত্র কিন্তু তোমরা নিজেরাই ফেলাইতে পারবা, তাই না? এজন্য আমি কোনগুলো বের করে দিই কয়েকটা ম্যাথের, বা আরেকটা ম্যাথের করে দিলেই হবে, আর তোমরা বাকিগুলো ট্রাই করলেই পারবা ইনশাল্লাহ। দেখো আচ্ছা, তো এখানে আছে এরকম একটা বল দেওয়া আছে, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে এই যে এখানে তোমার একটা 800 কেজি ঝুলাই দেওয়া আছে, 800 কেজি ওজনের বল ঝুলাই দেওয়া আছে। এদের এই পাশে হচ্ছে তোমার ধরো একটা ওয়াল বা সাপোর্ট আছে, ধরো ওয়ালই আছে এই পাশে একটা, তো ওয়ালের এখানে একটা একটা বিন্দু আছে, সেই বিন্দুতে কোনো একটা রশির সাহায্যে ধরো একটা বি বিন্দু, এখানে বি বিন্দু, তারপরে এখানে দেওয়া আছে এ বিন্দু, এবং এখানে দেওয়া আছে সি বিন্দু। এরপরে প্রশ্নের মধ্যে বলা আছে চিত্রানুযায়ী বিসি রশির টান নির্ণয় করো। তাহলে এই যে বিসি রশিটা যে একটা টান দিয়ে ধরে আছে এখানে, সে টানটা বের করতে বলছে, বুঝছো? আচ্ছা, গোলকের ব্যাস দেওয়া আছে 30 সেন্টিমিটার এবং রশির দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। দেখো এই যে বিসি যে রশিটা আছে সেই রশি দেওয়া আছে 40 সেন্টিমিটার, এবং এই যেটা যে ব্যাস দেওয়া আছে টোটাল ব্যাস, সেই ব্যাসটা দেওয়া আছে কত, 30 সেন্টিমিটার। তাহলে বলো তো এই যে এটার মান কত হবে, 15 সেন্টিমিটার হবে না? 15 সেন্টিমিটার হবে, তাই না? তাহলে এখানে আমরা ভূমির মান জানি, অতিভুজের মান জানি, তাহলে এই কোণটার মান পাবো না? পাবো কি না? আমরা কি জানি, cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমির মান 15 এখানে, আর অতিভুজের মান হচ্ছে 40। তাহলে থিটার মান কি হবে, থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 15 ডিভাইডেড বাই 40। তাহলে এখানে cos ইনভার্স দিয়ে 15 ডিভাইডেড বাই 40 দিলে যা আসবে সেটা আমাদের কোণ বের হবে, cos ইনভার্স 15 ডিভাইডেড বাই 40, এটা আসতেছে 67.97 ডিগ্রি, বুঝছো? তাহলে এখানে কি কাজ করতেছে, আমাদের অবশ্যই ল্যামের সূত্র প্রয়োগ করতে হলে কয়টা বল কাজ করতে হবে, 3টা। দেখো এই বি বিন্দুতে রশি দিয়ে আটকে দিয়ে এই বলটা এখানে অবস্থিত আছে, তাই না?
এখন এই বলটা কিন্তু এই যে ওয়ালের সাথে লেগে আছে, ওয়ালটা ধরা থাকার জন্য এইদিকে একটা রিয়াকশন বল দিবে, এদিকে একটা রিয়াকশন বল দিবে। তাহলে এই এই এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কীরকম হচ্ছে দেখো, নিচে তো একটা আছেই 800 কেজি, থাক সমস্যা নাই। এবং এই যে এই দিকে একটা আছে যেটা আমাদের বিসি রশি, এই যে এটা বি এবং এটা কি সি। তো এই বিসি রশির মাঝখানে যে কোণটা আমরা বের করলাম সেটা কত বের করছি আমরা দেখো, এই যে এই কোণটা কিন্তু বের করছি। তাহলে এই কোণটা কত বের করছি 67.97 ডিগ্রি। এখন এই যে এখানে বলটা এই ওয়ালের সাথে আটকানোর জন্য ওয়াল কর্তৃক একটা রিয়াকশন যাচ্ছে, সেই রিয়াকশন যাবে কোন দিকে, বিপরীত দিকে। এই দিকে হবে কি আর অফ এ সি, ঠিক আছে। তো এখন দেখো এই যে একটা সরলরেখা, এই সরলরেখার কোণ কত ডিগ্রি মোট বলো তো, 180 ডিগ্রি, তাই না? তো এই 180 ডিগ্রির মধ্যে এখানে 67.97 গেছে, তাইলে কত অবশিষ্ট থাকে? তাহলে এইটুকুর মান আমাদের কত হবে বলো, 180 মাইনাস 67.97 করলে কত হয় দেখো, 180 মাইনাস 67.97 করলে হয় হচ্ছে 112.03। তাহলে এই যেটা হবে 112.03 ডিগ্রি, বোঝা গেছে? এখন এই যে এই দুইটা কোণ কত হবে বলো তো, এটা সমকোণ উৎপন্ন করছে, তার মানে এখানে 90 ডিগ্রি আছে, আর এই দুইটা মিলে 157.97 ডিগ্রি, বোঝা গেছে? এবং এখানে সমকোণ, তার মানে এটা 90 ডিগ্রি উৎপন্ন করছে। এখন তুমি বলো তো এই যে বিসি রশির মান বের করা যাবে কিনা, তোমাকে শুধু বিসির মানই বের করতে বলছে। তো বিসির মান বের করতে গেলে আমাদের কি লাগবে বলো তো, বিসি ডিভাইডেড বাই বিসির বিপরীতে কে আছে, ধরো টি অফ বিসি, বিসির বিপরীতের কোণ কত 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু এই যে এটা 800, তাহলে 800 ডিভাইডেড বাই এটার বিপরীত কোণ কত হয় যে এটা না, 112.03 ডিগ্রি, বুঝছো? এই কোণটা কিন্তু আমার লাগলোই না, মানে কার্যক্ষেত্রে লাগতেছেই না, কিন্তু এই কোণটা যদি তুমি না বের করো তাহলে কি 112.03 বের করতে পারবা না। এই জন্য প্রথমে তোমাকে আগে এই কোণটা বের করতে হবে এবং সেখান থেকে এই কোণটা বের করে নিয়ে আসা লাগবে। তো এখানে তুমি যদি নর্মাল ক্যালকুলেশন করো তাহলে কিন্তু এখান থেকে মান পেয়ে যাবা। এখানে 800 সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই, ওখানে সাইন দেওয়া লাগবে, এটা বারবার ভুল হচ্ছে, তোমরা একটু খেয়াল রাখিও তোমাদের যেন ভুল না হয়। সাইন দিতেই হবে অবশ্যই, সাইন 112.03, এখানে যে মানটা আসবে সেটাই অ্যান্সার, এখানে যে মানটা আসবে সেটাই কী হবে তোমাদের অ্যান্সার হবে। আচ্ছা, তাহলে এই তো গেল তোমাদের এই অধ্যায়েরও মোটামুটি কাভারই হয়ে গেল, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করে নিবা। তোমাদের এই পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, আরেকটা দেখে দিই, তারপরেও দেখো আরেকটা ভাঙাই দিলে একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে যে ম্যাথটা করানো হয়েছে সেটা একদম অ্যাডভান্স লেভেলের ম্যাথ, ওই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, কারণ কয়েকবার আসছে, গত কয়েকবার তোমাদের ওই ম্যাথই আসছে বারবার, বুঝছো? এই জন্য ওটা প্রথমে ওটা করাইলাম। এখন তোমরা যেটা করবা সেটা হলো, দেখো এটা আমি এমনি দেখাই দিই, তোমরা নিজেরাই করে নিও। এই যে এখানে একটা কোণ দেওয়া আছে কত 30 ডিগ্রি এবং একটা 45 ডিগ্রি, এটা 30 ডিগ্রি দেওয়া আছে, এটা 45 ডিগ্রি দেওয়া আছে, তো এটা বি এ, এটা বি এবং এটা সি। তো তোমাকে বের করতে বলছে ধরো টি অফ এসি আর হচ্ছে টি অফ বিসি। তো সেই ক্ষেত্রে এটা 30 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে, তার মানে যে এখানে 30 ডিগ্রি দিবা, দেওয়ার পরে এটা এই দুইটা যোগ করে দিবা, তাহলে এখানে 90 আছে, এখানে 30, 120 ডিগ্রি। এরপরে এটা যদি 45 হয় এটাও কত হবে, অবশ্যই 45 ডিগ্রিই হবে। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, এটা 90 হলে পুরোটা মিলে কত 135 ডিগ্রি। এখন এই কোণটা কই পাবো ভাইয়া, এই কোণটা তুমি দুইভাবে পেতে পারো। একটা হচ্ছে এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180, এখান থেকে 30 বাদ দাও, মাইনাস 45 বাদ দাও, দিলে কত হয় 180 মাইনাস 30 মাইনাস 45, তাহলে এটা 105 হয়, 105 ডিগ্রি, তাহলে এটা তোমার হবে 105 ডিগ্রি, বোঝা গেছে? এখন আরেকটা কি পদ্ধতি আছে, সেটা হচ্ছে এই যে একটা বৃত্তর মোট কোণের সমষ্টি কত বলো, 360 ডিগ্রি না? তো 360 থেকে যদি তুমি 100, এখানে 135 আছে, বাদ মাইনাস 120 বাদ দাও, তারপরে এখানে যেটা আসবে সেটা হবে 105 ডিগ্রি, বুঝতে পারছি? তার মানে এখানে মেইনলি যে কাজ সেটা হচ্ছে কোণ ভাঙানো,
তুমি যদি ভালো করে কোণ ভাঙাতে পারো ল্যামের সূত্রের ম্যাথ করতে গেলে, তাহলে ম্যাথ তুমি অটোমেটিক্যালি করতে পারবা। বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা যে অধ্যায় করব, এবার কি আছে বলের সূত্রের পরে। এখন এটার ক্ষেত্রে তোমরা একটু অতি সংক্ষিপ্ত দাগায় নাও। অতি সংক্ষিপ্ত প্রশ্ন হবে হচ্ছে, দেখো একটি 150 কেজি বল আনুভূমিক অক্ষের সাথে 35 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বলের আনুভূমিক ও উলম্ব উপাংশ, এটা কিছুক্ষণ আগে তোমাদেরকে করে দিলাম। এটা এরকম প্রশ্ন আছে যে একটা 150 কেজি বল কার সাথে, আনুভূমিক অক্ষের সাথে 35 ডিগ্রি, তাহলে এটা আনুভূমিক অঙ্ক, এটা 35 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আনুভূমিক ও উলম্বিক উপাংশ বের করো। তাহলে এটা হবে আনুভূমিক অংশ আর এটা হবে কি উলম্বিক অংশ। তো এখানে আনুভূমিক যে অংশটা হবে সেটা কার সমান্তরাল হয়েছে দেখছো, কোণ যার সাথে থাকে সেটা ভূমি, আর ভূমির সমান্তরালে যেটা থাকে সেটা হয় কি কস, 150 কস 35 ডিগ্রি। তাহলে ওটা যদি কস হয় এটা সাইন, 150 সাইন 35 ডিগ্রি। ব্যাস, এই যে এই দুইটাই আছে তোমার কাছে, এই দুইটা বের করে দিয়ে অ্যান্সার দিয়ে আসবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা পড়বা সেটা হচ্ছে বলের সামান্তরিক সূত্রটা পড়বা। তারপরে সমতলীয় অসমকেন্দ্রিক বল বলতে কি বোঝায় এটা পড়বা। 3টা প্রশ্ন গেল এখান থেকে। এরপরে ল্যামের সূত্র কি, ল্যামের সূত্রটা লিখবা। কোনো বিন্দু ক্রিয়ারত 3টি বল ভারসাম্য সৃষ্টি করলে এদের প্রত্যেকটির মান অপর দুটি বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক হয়। যেমন এই যে এখানে যে সূত্রটা আমরা লিখছিলাম, পি ডিভাইডেড বাই সাইন আলফা, কিউ ডিভাইডেড বাই সাইন বিটা, আর ডিভাইডেড বাই সাইন গামা, সেইটা, এই সূত্রটা আমরা মুখস্থ রাখবা এবং পরীক্ষায় আসতে পারে। এরপরে লব্ধি বল কাকে বলে, তো লব্ধি বলটা কি, তুমি অনেকগুলো বল এক দিয়ে কাজ করতেছে, অনেকগুলো বল যদি কখনো কাজ করে, যেমন ওই যে দেখলাই তো আমরা যে ম্যাথটা করছিলাম লব্ধির মান নির্ণয়ের ক্ষেত্রে, তখন দেখছো অনেক দিকে মানে 4 দিকে বল কাজ করতেছিল, কিন্তু লব্ধি বের হয়েছে কোথায়, লাস্টের সেকেন্ড কোয়াড্রেন্টে বের হয়েছিল। ওটা হচ্ছে লব্ধি, আসলে মূলত অনেকগুলো বল কাজ করার ফলে কাজের যে ফলাফল সেটা কোন দিকে ঘটতেছে, এটাই হচ্ছে তোমার, বা ফলাফলটা কী দাঁড়াচ্ছে সেটাই হচ্ছে লব্ধি। তো বই থেকে তোমরা সংজ্ঞা পড়ে নিও তোমাদের মতো করে। এরপরে বলের ত্রিভুজ সূত্রটা পড়বা। এরপরে চলে যাও সংক্ষিপ্ততে তোমরা বলের সামান্তরিক সূত্রের প্রমাণটা করবা। বলের সামান্তরিক সূত্রের প্রমাণ এবং বলের ল্যামির সূত্রের প্রমাণ, দুইটা, সামান্তরিক সূত্রের প্রমাণ এবং ল্যামির প্রমাণ, এই দুইটা প্রমাণ করবা। আমি জাস্ট ম্যাথ করে দিচ্ছি। আচ্ছা, এরপর আর কিছু পড়ার দরকার নেই এখান থেকে। এখন এখানে সংক্ষিপ্ত বললাম, মূলত এখানে বলের সামান্তরিক আর ল্যামি এই দুইটা সংক্ষিপ্তের মধ্যে থাকলেও এই দুটো প্রশ্ন কিন্তু রচনামূলকে আসে, বুঝছো? অবশ্যই এই জন্য দুইটা ভালোভাবে করে নিবা, যে কোনো একটা পরীক্ষাতে আসবে। ওদের থেকে যদি প্রমাণ আসে তাহলে ওই দুইটার মধ্যে একটা আসবে। বোঝা গেছে? আচ্ছা, এখন চতুর্থ যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে বলের মোমেন্ট। এই অধ্যায়টা বড়, মোটামুটি ভালোই বড় আছে। তারপরে এখান থেকে আমরা বেছে কয়েকটা ম্যাথ করবো, তারপরে পরের অধ্যায়ে যাবো। দেখো তাহলে বলের মোমেন্ট জিনিসটা কি? মোমেন্ট হচ্ছে কোনো বস্তুর উপরে লম্ব দূরত্বে হতে হবে, লম্ব দূরত্বে যদি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়, তো সেই বল প্রয়োগের ফলে যদি বস্তুটা ঘুরতে চায়, যেমন ধরো মোমেন্ট না, চতুর্থ অধ্যায় 4 নম্বর অধ্যায়, এটা কি মোমেন্ট। আচ্ছা, তো মোমেন্ট জিনিসটা কি, যে ধরো এখানে একটা বিন্দু আছে এ, নির্দিষ্ট দূরত্ব এখানে বি, এই বি বিন্দুতে যদি আমি একটা বল প্রয়োগ করি পি বল, এবং এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যদি দূরত্ব হয় হচ্ছে এল, তাহলে মোমেন্ট হবে হচ্ছে মোমেন্ট এম ইজ ইকুয়াল টু পি ইন্টু এল, বা এটা যদি এফ ধরি তাহলে ভালো হয়, এফ ইন্টু এল। কী হবে? এফ ইন্টু এল। অর্থাৎ মোমেন্ট জিনিসটা হচ্ছে কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে যদি বস্তুটা ঘোরে বা ঘুরতে চায়, তাহলে এই যে ঘুরতে চাওয়ার প্রবণতা, এটা যদি তৈরি হয় কোনো বস্তুর মধ্যে, তাহলে সেটাকে বলতেছি আমরা কি মোমেন্ট। বুঝছো? ঘোরা বা ঘুরতে চাওয়ার যে প্রবণতা, এটা তৈরি হলেই সেটাকে বলা হবে হলো মোমেন্ট। এখন মোমেন্ট হতে হলে অবশ্যই লম্ব দূরত্ব হতে হবে। এই জন্য মোমেন্টের সূত্র লেখার সময় আমাদের লিখতে হবে বল গুণন লম্ব দূরত্ব। এখন বলবা ভাই লম্ব দূরত্ব আবার কি? লম্ব দূরত্ব হলো, দেখো এই যে এখানে এই বি বিন্দুতে যদি আমি এই দিকে একটা বল দিই,
ধরো এদিকে একটা বল দিছি এফ বল, তুমি একটা জিনিস চিন্তা করো, আমি এই বিন্দুকে পিন দ্বারা আটকায় দিছি, এরপরে এফ বল প্রয়োগ করলে কী হবে, এটা ঘুরতে যাবে, এফ বল প্রয়োগ করলে এটা ঘুরতে যাবে, কিন্তু আমি যদি একটা এফ বলে এই দিকে টানে নিয়ে যাই বা টানি, তাহলে এটা ঘুরতে যাবে, ঘুরতে কিন্তু চাচ্ছে না। তুমি যখন এর উপরে এক পাশে ফোর্স দিবা তখন এটা ঘুরতে যাবে, এটা ঘুরতেছে, ঘোরার প্রবণতা তৈরি হচ্ছে। বা যদি শক্ত করে ধরে আমি দিই লোড, তারপরে ঘুরতে যাচ্ছে, কিন্তু আমি এই সাপোর্টের মাধ্যমে ঘুরতে বাধা দিচ্ছি, তাই না? তো এই যে ঘুরতে যাওয়ার প্রবণতা, এটা হচ্ছে কি মোমেন্ট। এই জন্য দেখো লম্ব বল হতে হবে, এই যে লম্ব অবস্থায় বল প্রয়োগ করতে হবে অবশ্যই। এখন আমি যদি একটা টানি, তাহলে এটা ঘুরতে যাবে বলো? যাবে না। তো সেক্ষেত্রে কী হবে, এটা কিন্তু টেনশন হবে বা লম্বা হবে। আবার যদি তুমি এটাকে চাপ দাও, এভাবে চাপ দাও, তাহলে কি কম্প্রেশন হবে। তার মানে এই যে আনুভূমিক বরাবর কোনো বল প্রয়োগ করার মাধ্যমে কখনোই মোমেন্ট উৎপন্ন হতে পারে না। মোমেন্ট উৎপন্ন হতে গেলে অবশ্যই কী হতে হবে, লম্ব দূরত্ব তার থাকতে হবে। এই জন্য এই যে এটা লম্ব দূরত্ব। এখন আরেকটা প্রশ্ন আসে, দেখো এখানে একটা বিন্দু আছে বি, এখন এখানে 30 ডিগ্রি কোণ করে একটা বল কাজ করতেছে, ধরো 100। তো এখন মোমেন্ট কাজ করবে মূলত কোনটা, আমরা জানি এখানে কৌণিক বল থাকলে দুইটা বলে ভাগ করা যায়। একটা হচ্ছে যে এটা কত হবে, 100 sin 30। কেন হলো, কারণ হচ্ছে যে এটা হচ্ছে ভূমির সমান্তরাল, এটা ভূমির সমান্তরাল, আর ভূমির সমান্তরাল হলে কত হয়, 100 cos 30। আর একটা যদি cos হয় তাহলে অটোমেটিক্যালি আরেকটা কী হবে, সাইন হবে, তাহলে এটা cos, এটা সাইন। তো তুমি এখন একটা জিনিস খেয়াল রাখছো যে এইটা কিন্তু আমাদের টানতেছে, এই যে এ বিন্দুতে তুমি ধরো যদি, তো বি থেকে কী করতেছে, টানতেছে, কিন্তু এই যে এই বলটা 100 sin 30 ডিগ্রি, এটা কিন্তু উপরে এক ঘোরানোর চেষ্টা করবে, এই যে ঘোরানোর চেষ্টা করবে না, ঘোরানোর চেষ্টা করবে। তার মানে এটার জন্য জিরো মোমেন্ট, এটার জন্য মোমেন্ট কাজই করবে না, শুধু মোমেন্ট হবে এটার জন্য, মোমেন্ট হবে। ধরো এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য যদি হয় 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে মোমেন্ট বের করতে পারবো, মোমেন্ট অফ এ, অর্থাৎ যে বিন্দুতে নিব সেই বিন্দুটা উল্লেখ করতে হবে কোন বিন্দুর মোমেন্ট, এটা এ বিন্দুর মোমেন্ট। তাহলে মোমেন্ট অফ এ ইজ ইকুয়াল টু বল গুণন লম্ব দূরত্ব। তাহলে এখানে বল কত কাজ করতেছে, 100 sin 30 ডিগ্রি ইন্টু লম্ব দূরত্ব কত, এই যে 10 সেন্টিমিটার, এই 10 সেন্টিমিটার এখানে দিয়ে দিবা, ব্যাস। বোঝা গেছে মোমেন্ট জিনিসটা কি, এইভাবে কিন্তু মোমেন্ট বের করতে হয়, বুঝছো? আচ্ছা, এখন যদি ম্যাথ দিকে দুই একটা, যে এদের থেকে কীরকম ম্যাথ আসতে পারে পরীক্ষায় আসার মতো। প্রথমে একটা ম্যাথ আছে, আচ্ছা এগুলো মুছে দিয়ে আমরা করি ওইটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এ, এখানে একটা বিন্দু বি দেওয়া আছে, এখানে একটা বিন্দু সি দেওয়া আছে। তো এ থেকে সি পর্যন্ত দূরত্ব দেওয়া আছে হলো 60 সেন্টিমিটার। এরপরে এইদিকে একটা বল দেওয়া আছে 200 কেজি, এখানে কোণ দেওয়া আছে একটা 60 ডিগ্রি। এরপর এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে আবার কত, 25 সেন্টিমিটার। এবং এই যে এখানে একটা কোণ বল দেওয়া আছে, সেটার মান হচ্ছে 500 কেজি, আর এখানে একটা কোণ দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি, বুঝছো? এখন সমস্যা যেটা, সেটা হচ্ছে নিম্নের চিত্র অনুযায়ী একটি ক্রাঙ্কের উপরে দুইটি বল কাজ করছে। ধরো এটা একটা ক্রাঙ্ক আছে এখানে, তারপরে এইদিকে একটা বল কাজ করতেছে, এদিকে একটা বল কাজ করতেছে, করুক। বলছে এই বিন্দুতে বল দ্বয়ের মোমেন্ট কত এবং ক্র্যাঙ্কটি কোন দিকে ঘুরবে। একটা সুন্দর একটা জিনিস দেখো, কোন দিকে ঘুরবে। নর্মালি এটাকে আসে, ওটা কিন্তু অ্যান্সার না, এটা আলাদা। দেখো মোমেন্ট দুই ধরনের হয়ে থাকে, মোমেন্ট দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পজিটিভ মোমেন্ট, আর একটা হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ মোমেন্ট আর নেগেটিভ মোমেন্ট কি, দেখো নর্মালি এই বস্তুকে যদি তুমি এই দিক থেকে একটা বল প্রয়োগ করো, ধরো এখানে এফ বল প্রয়োগ করছো, তাহলে এটা কি করতে চাইবে, এদিকে ঘুরতে চাইবে না। তো ওই যে ঘুরতে চাচ্ছে কোন দিকে, এটা একটু খেয়াল রাখা লাগবে। পজিটিভ মোমেন্ট হচ্ছে ঘড়ির কাঁটার দিকে যদি কোনো কিছু ঘোরে বা ঘুরতে চায়, তাহলে সেটা পজিটিভ। আর ঘড়ির কাঁটার বিপরীতে যদি কোনো কিছু ঘুরতে চায়, তাহলে সেটা হবে নেগেটিভ। নর্মালি এটা একটা ঘড়ি যদি হয়, তাহলে ঘড়ি কাঁটা কোন দিক থেকে ঘোরা, এই যে এভাবে আসে না, তার মানে ঘড়ির দিক দিয়ে ঘুরতেছে কোন দিকে, এই দিকে।
তাহলে এই যে এই দিকে যখন ঘুরতেছে বা ঘড়ির কাঁটার দিকে যখন হবে তখন সেটা হবে কি পজিটিভ। আবার এটা যদি দিক হয় তাহলে বিপরীত কোনটা, এটা বিপরীত দিক, তাহলে বিপরীত দিকে যখনই যাবে তখন সেটা হবে কি নেগেটিভ মোমেন্ট। বুঝছো? আচ্ছা, তাহলে মোমেন্ট এখানেও আমরা ঠিক সেইভাবেই পজিটিভ এবং নেগেটিভ মোমেন্টের মাধ্যমে বুঝতে পারবো যে এটা আসলে এই বিন্দুর সাহায্যে কোন দিকে ঘুরবে। আচ্ছা দেখো, তাহলে মোমেন্ট অফ এ, তাহলে দেখো এই বিন্দুতে আমরা মোমেন্ট নিব। তো মোমেন্ট মানে কি বল গুণন লম্ব দূরত্ব। তার আগে আমরা এখানে দেখবো যে কোথায় আমরা পজিটিভ নিচ্ছি। এটা ক্লকওয়াইজ চিহ্ন, এখানে হচ্ছে আমরা পজিটিভ দিলাম। তাহলে ক্লকওয়াইজ যেগুলো ঘুরবে সেগুলো পজিটিভ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ যেগুলো ঘুরবে সেগুলো কি হবে নেগেটিভ হবে। তাহলে দেখো তো এই যে এই বিন্দুতে যদি তুমি ধরো এটা, এবং এই ফোর্সটা দেখো কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে না, এইভাবে টানতেছে না, এভাবে যখন ঘুরতেছে তখন কি হচ্ছে, এটা পজিটিভ মোমেন্ট হচ্ছে, এই যে পজিটিভ দিকে ঘুরতেছে, তাই হচ্ছে না? তাহলে এই জন্য আমরা 500sin30 নিলাম। এটা কিসের জন্য গেল? 500sin30 হচ্ছে বল। এখন আমাদের কি নিতে হবে? লম্ব দূরত্ব। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব দেখো কত কত দেওয়া আছে, দেখো 60, 5 × 60 মাইনাস এই যে এইটা। এখন এই বিন্দুতে আমি এটা ধরলাম, এইদিকে এটা উপরের দিকে উঠাচ্ছে। তো উপরের দিকে যখন এটা উঠাবে দেখো তো কোন দিকে ঘুরতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে না? ঘড়ির কাঁটা ঘোরে এই দিকে, ঘড়ির কাঁটা ঘোরে কোন দিকে? নিচের দিকে। আর আমরা এটা যাচ্ছি কোন দিকে? উপরের দিকে। যেহেতু এটা উপরের দিকে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই জন্য এটা হবে -200sin60 ইন্টু, অবশ্যই এগুলোর ক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে ক্যালকুলেটারে উঠাবা, কারণ বিভিন্ন ক্যালকুলেটারে বিভিন্ন ফাংশন তো মান ভুল দেয়। তাহলে এটার থেকে এই পর্যন্ত দূরত্ব কত হবে দেখো, এখানে মোট দূরত্ব দেওয়া আছে 60, আর এই পর্যন্ত দেওয়া আছে কত 25। তাহলে এইটুকুর দূরত্ব কত হবে? 60 - 25, তাহলে ওখানে হবে 35 ইন্টু 35, ব্যাস। তাহলে এখানে আমরা মান যদি বের করি 500sin30 ইন্টু 60 মাইনাস 200sin60 ইন্টু 35, মূল্য মিলল বইয়ের সাথে। হ্যাঁ, 8937 পয়েন্ট কত 82 কেজি সেন্টিমিটার। এটাই অ্যান্সার, এইটাই অ্যান্সার। বুঝছো? এটা হচ্ছে মোমেন্ট বের করতে বলছে আমাদের। আচ্ছা, যেহেতু এখানে আমাদের কি বলছে যে ক্র্যাঙ্কটি কোন দিকে ঘুরবে, তাহলে দেখো পজিটিভ মান আসছে মানে কি? পজিটিভ মান আসছে মানে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। লিখে দিবা, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরবে। এখানে যে ক্র্যাঙ্কের ম্যাথ আছে ওটা পরীক্ষাতে অনেকদিন আসে না, মূলত এই অধ্যায় থেকে ম্যাথ তোমাদের খুবই কম আসে। শুধু বেসিক একটা ম্যাথ করাই দিলাম, এই বেসিক ম্যাথের উপর ভিত্তি করে 2-1টা ম্যাথ আরও করবা, তাহলে ইনশাল্লাহ এই অধ্যায় কভার হয়ে যাবে। এখান থেকে ম্যাথ আসার মতো আর ম্যাথ দেখতেছি না। মানে অন্ততপক্ষে তোমাদের যারা পাস করার জন্য আসো তাদেরকে খুব শর্টে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি, বুঝছো? আচ্ছা, তো আমি চাইছিলাম যে তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে করব, কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ রাত্রে ক্লাস রেকর্ড করা শুরু করে দিছি আমি। এখন বাজে কয়টা দেখি, এখন বাজে প্রায় 2টা পার হয়ে গেছে। তো নেক্সট পার্টে আমরা এখানে 2টা পার্টে ভাগ করলাম, তাহলে প্রথম পার্ট আমাদের শেষ হয়ে গেল, আর পরবর্তী যে পার্টটা থাকবে সেটাতে আমরা পুরো যেই তোমাদের বইটা আছে সেটা শেষ করে দেবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে সেকেন্ড পার্টে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।